যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ওকে, তোমাদের ক্লাস ছিল হচ্ছে 10টায়। তো আমার হচ্ছে মানে আমার ক্লাস যেগুলো থাকবে, এটা আমি আনিফকে অবশ্য আগেই বলছিলাম যে আমার ক্লাসগুলো, সকালের ক্লাসগুলো একটু 11টায় দিও, কারণ আমার অফলাইনে পড়ানো থাকে তো ওখান থেকে আসতে হয়, তো 10টা একটু প্যারা হয়ে যায়। ঠিক আছে, তো আমার ক্লাসগুলো যখন হবে এটা পরবর্তী থেকে ঠিক করে দিবে। আজকে আনিফ হয়তো ভুল করে ফেলছিল একটু, আমার ক্লাসগুলো সকালের ক্লাসগুলো 11টায় হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের স্থিরতরিত অধ্যায়ের প্রথম ক্লাস। স্থিরতরিত অধ্যায়ের 2টা ক্লাস আছে। তো স্থিরতরিত অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। সেকেন্ড পার্টের এই স্থিরতরিত চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন থাকবে, এবং স্থিরতরিত চ্যাপ্টার থেকে তুমি যদি সূত্রগুলোকে খুব ভালো করে বুঝে রাখো, তাহলে এখান থেকে যে ধরনের প্রবলেম আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তো চলো আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা টাইপ সুন্দর করে দেখে দেখে এবং সেই টাইপ রিলেটেড যে এমসিকিউ প্রবলেম আছে সেগুলো আমরা একটু সলভ করি, ঠিক আছে? তারপরে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করারও একটা ক্লাস পরের দিন করবো আর কি, যেভাবে আমরা করি আর কি। তো চলো আমরা শুরু করি। প্রথমে টাইপ 1 বা কেস 1 লিখতে পারো। কেস 1, এটা হচ্ছে কুলম্ব সূত্র। কুলম্ব সূত্র, ঠিক আছে? দেখো, দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করবে। যদি দুইটা সমধর্মী চার্জ হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। ধরো এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। দুইটা যদি বিপরীতধর্মী চার্জ হয়, ধরো একটা প্লাস Q1 চার্জ আর একটা মাইনাস Q2 চার্জ, তখন তারা পরস্পরকে আকর্ষণ করবে। তো দুটো চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বিকর্ষণ করে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে। ধরো চার্জ দুইটার মধ্যকার দূরত্ব হচ্ছে আর তাহলে এরা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ বিকর্ষণ করে, সেই আকর্ষণ বিকর্ষণ বলের মান এফ। এটা হচ্ছে চার্জদের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেন আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনি, যে ধ্রুবকটাকে 9 আমরা সি দিতাম। সেই সি হচ্ছে 1/4πε0। শূন্য মাধ্যম হলে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R²। যদি শূন্য মাধ্যম না হয়, অপর কোনো মাধ্যম হয়, তাহলে সেই ক্ষেত্রে কুলম্ব বলের সূত্রটা লিখব 1/4πε0 জায়গায় এপসাইলন, অন্য কোনো মাধ্যম হলে। আর এপসাইলন মানে হচ্ছে এপসাইলন নট কে। তাহলে তুমি একবারে এপসাইলনের জায়গায় এপসাইলন নট কে লিখতে পারো। কে কি? কে হচ্ছে অপর যে মাধ্যম, অন্য যে মাধ্যম, সেই মাধ্যমের তড়িৎ মাধ্যাঙ্ক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে কে, ঠিক আছে? Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R²। এবার আমি যদি এই সূত্রটাকে, এটা তো মানের ব্যাপারটা লিখলাম যে আকর্ষণ বিকর্ষণ বলের মান, আমি যদি এই সূত্রটাকে ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে কি লিখব? দেখো, কোনো একটা ভেক্টরের মান যদি হয় 5 একক, ধরো ভেক্টরের মান কত একক? 5 একক। আমি বললাম এইটারে ভেক্টর বানাও, এটারে ভেক্টর বানাইতে হবে। তাহলে এটারে ভেক্টর বানাইতে গেলে কি করতে হবে? 5 জুড়ে দিতে হবে, ঠিক আছে? একটা ভেক্টর, একক ভেক্টর জুড়ে দিতে হবে। যেদিক বরাবর ক্রিয়া করবে সেই দিক বরাবর একক ভেক্টরটা জুড়ে দিতে হবে। ধরো 5i। যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে, ওকে, তাহলে 5j। তাহলে ঠিক তেমনি এটা হচ্ছে মান। এখন আমি যদি এটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, প্রশ্ন আসে, এমসিকিউতে আসে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিচের কোনটি? তাহলে আমি যদি উপরে ভেক্টর সাইন দিই, তাহলে এই পাশে 1/4πε0/ε Q1 Q2 ডিভাইডেড বাই R²। এটা তো মান, তাহলে এখানেও তো একটা ভেক্টর কিছু আনতে হবে। তো ভেক্টর কিছু আনার উপায় হচ্ছে একক ভেক্টর। দেখো তো, কুলম্ব বল কোন বরাবর ক্রিয়া করতেছে? কুলম্ব বল এই যে এই রেখা বরাবর হয় বাইরের দিকে, নয়তো এই যে এই চার্জদ্বয় পরস্পরের দিকে, কি তাই না? তাহলে
আকর্ষণ বিকর্ষণ বলটা আর বরাবর ক্রিয়ারত না, তাহলে যে বরাবর ক্রিয়ারত বলটা যে বরাবর সেই বরাবর একক ভেক্টর এনে দিয়ে গুণ দিয়ে দিতে হবে। যেমন আমি বললাম 5 i ক্যাপ, তো ভেক্টরটা কোন দিকে, এক্স অক্ষের দিকে, তাই আই ক্যাপ। তাহলে ঠিক তেমনি এই বলটা কোন দিকে, এই বলটা এই যে আর এর দিকে না, হয় আর এর এদিকে নয়তো আর এর এদিকে বিপরীত দিকে। তাহলে কি করতে হবে, আর এর একক ভেক্টরটা গুণ দিতে হবে, অর্থাৎ আর ক্যাপ। আর এই আর ক্যাপ মানে কি, ভালো করে বুঝো, আর ক্যাপ মানে কি, আর ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে আর ভেক্টর ডিভাইডেড বাই নিচে আর, নিচে আবার আর স্কোয়ার আছে, তাহলে ভেক্টর ফরম্যাটে যখন লিখব তখন নিচের আর স্কোয়ার আর গুণ হয়ে হলো আর কিউব ইন্টু এই যে আর ভেক্টর। কি বুঝলা, আর ভেক্টর ডিভাইডেড বাই আর, তাহলে নিচে আর কিউব। তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এমসিকিউতে আসে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিচের কোনটি, তাহলে ভেক্টর রূপ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, আর ক্যাপ দিয়ে দিব, আর ক্যাপ মানে আর ভেক্টর ডিভাইডেড বাই আর। ওকে, এইবার আসো এই যে কে নিয়ে একটু কথাবার্তা বলি। এই কে কি, কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো কে এর সূত্রটা কি হবে, কে এর সূত্রটা হবে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। দেখো এই যে কে ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এই কেই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর অনেকগুলো নাম আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তড়িৎ মাধ্যামাঙ্ক, তড়িৎ মাধ্যামাঙ্ক। ঠিক আছে, আর একটা নাম আছে সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। এই এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, এপসাইলন নট শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে এই দুইটা রেশিওকে বলা হয় আপেক্ষিক ভেদনযোগ্যতা, উক্ত মাধ্যমের আপেক্ষিক ভেদন যোগ্যতা। গেল, কুলম্বের সূত্র নিয়ে কথাবার্তা আমরা পড়লাম। আসো দেখি এবার এর কি টাইপের প্রশ্ন হইতে পারে। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কিউ মানের একটি চার্জকে, কিউ মানের একটি চার্জকে একটি নির্দিষ্ট দূরত্বে রেখে দুটি টুকরো করা হলো, দুটি টুকরো করা হলো, কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কুলম্ব বল সর্বোচ্চ হবে, কুলম্ব বল সর্বোচ্চ হবে। আমি তোমার দু একটা অপশন দিয়ে দিই, যেমন কিউ মানের চার্জটাকে আমি ভেঙে ধরো কিউ বাই 0.5 কিউ, 0.5 কিউ করছি, অথবা 0.4 কিউ, 0.6 কিউ করা হয়েছে, অথবা 0.3 কিউ, 0.7 কিউ করা হয়েছে, অথবা ডি 0.2 কিউ এবং 0.8 কিউ করা হয়েছে। দেখো যোগ করে দেখো, সবগুলোর যোগফল কিন্তু কিউই হচ্ছে, তাই না? কিউ মানের একটা চার্জকে ভেঙে দুইটা টুকরা করে একটা নির্দিষ্ট দূরত্বে রাখছি, কোন ক্ষেত্রে কুলম্ব বল সবচেয়ে বেশি হবে? এই টাইপের একটা কোশ্চেন মহাকর্ষ অধ্যায়ে তোমাদের করানো হয়েছিল। প্রথমে শর্টকাটটা বলি, কোন ক্ষেত্রে কুলম্ব বল সবচেয়ে বেশি হবে? যে ক্ষেত্রে চার্জ দ্বয়ের গুণফলের মান বেশি। কুলম্ব বল এফ, কুলম্ব বল এফ, এটা চার্জ দ্বয়ের একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক না? একটা নির্দিষ্ট দূরত্ব মানে এই প্রত্যেকটা, এই যে দুটো টুকরা করা আছে, প্রত্যেকটা টুকরা মানে জোড়ার মধ্যবর্তী দূরত্ব ফিক্সড, একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে নির্দিষ্ট দূরত্বের কথা বলছে। তাহলে আর যদি ফিক্স থাকে তাহলে চার্জ দ্বয়ের গুণফলের সাথে এফ এর সম্পর্কটা সমানুপাতিক। তাহলে দেখো তো কোন ক্ষেত্রে গুণফলটা বেশি হয়? 5 গুণ 5 25, 4 6 24, 3 7 21, 8 2 16। তাহলে সবচেয়ে বেশি কোনটা? 25। তাহলে চার্জ দ্বয়ের গুণফল যেখানে বেশি হবে বল সেখানে বেশি হবে। শর্টকাট, শর্টকাট বুঝা গেছে? এবার এটা কিন্তু রিটেন হিসাবেও আসতে পারে। তো বলছে না কুলম্ব বল সর্বোচ্চ হবে। দেখো সর্বোচ্চ সর্বনিম্ন এই কথা থাকলে প্রথমবার অন্তরীকরণ হবে শূন্য, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ শূন্য। তাহলে কিভাবে করা যায়? ধরো কিউ মানের একটা চার্জ, তাকে ভেঙে দুটো টুকরা, তো একটা টুকরা হচ্ছে ছোট কিউ,
তাহলে আরেকটা টুকরা কত? আরেকটা টুকরা বড় কিউ মাইনাস ছোট কিউ, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে আর। তাহলে এদের মধ্যে যে কুলম্ব বল এফ 1/4πε0 ছোট কিউ বড় কিউ মাইনাস ছোট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু 1/4πε0 আর স্কোয়ার, এগুলো সব ধ্রুবক। এখানে থেকে বড় কিউ ছোট কিউ মাইনাস ছোট কিউ স্কোয়ার। বলো তো চলক কোনটা? চলক হচ্ছে ছোট কিউ। কেমনে ছোট কিউ? ধরো এটা 10 কুলম, তাহলে ছোট কিউ 2 কুলম হলে ওটা 8 কুলম, ছোট কিউ 3 কুলম হলে ওটা 7 কুলম, ছোট কিউ 4 কুলম হলে ওটা 6 কুলম। তাহলে চেঞ্জটা হচ্ছে এই যে ছোট কিউটা, তাহলে এটাই চলক। তাহলে এফ কে কিউ এর সাপেক্ষে ছোট কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কারণ আমরা জানি সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য প্রথমবার অন্তরীকরণ শূন্য হয়। তাহলে ডিকিউ কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ছোট কিউ এর সাপেক্ষে বড় কিউটা বাইরে আসলো, ছোট কিউকে ছোট কিউ এর সাপেক্ষে করলে 1 মাইনাস কিউ স্কোয়ারকে করলে 2q ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে অতএব ছোট কিউ ইকুয়াল টু দেখো বড় কিউ বাই 2, 0.5q। তাহলে বাকি টুকরাটা বাকিটা সেটাও হবে 0.5q, সেটাও হবে 0.5q। তাহলে এই কুলম্ব বল সর্বোচ্চ হবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে রিটেন প্রসিডিউর। এই ম্যাথটা রিটেন আসতে পারে। ঠিক আছে, আর শর্টকাটে তো তোমাকে কিভাবে করতে হবে সেটা বলেই দিলাম। ওকে, এবার 2 নম্বর। শূন্য মাধ্যমে দুটি চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ করে অপর একটা মাধ্যমে তার 1/16 গুণ বলে আকর্ষণ করে। উক্ত মাধ্যমের তড়িৎ মাধ্যামাঙ্ক কত? উক্ত মাধ্যমের তড়িৎ মাধ্যামাঙ্ক কত? উক্ত মাধ্যমের তড়িৎ মাধ্যামাঙ্ক চাইছে। অপশনে ধরা আছে 16, 32, 64, 4, এরকম অপশন আছে। আচ্ছা, তড়িৎ মাধ্যামাঙ্ক চাইছে, তাই না? তার মানে কে এর মানটা চাইছে। এখন কে ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তো তুমি তো এপসাইলন নটের অনুপাত তো জানো না, তুমি কে এর মান কেমনে বের করবা? যাচ্ছে কে এর মান বের করা যাচ্ছে না। এবার তাহলে দেখো তো কি বলছে, দুইটা চার্জ শূন্য মাধ্যমে ছিল, তখন পরস্পরকে যে বলে আকর্ষণ করে, ধরো শূন্য মাধ্যমে ধরলাম এফ নট, শূন্য মাধ্যমে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, শূন্য মাধ্যমে। এবার অন্য কোনো একটা মাধ্যমে, তাহলে অন্য মাধ্যমে এফ 1/4π, অন্য মাধ্যমে তার এপসাইলন নট হবে না, কি হবে? এপসাইলন হবে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার এই দুটা সমীকরণ তোমার কি করতে ইচ্ছা করতেছে বলো? ভাগ করতে না? তাহলে এফ নট ডিভাইডেড বাই এফ, এটা ইকুয়াল টু এইটা কাটাকাটি গেল 1/4πε0, তাহলে 1/ε0 আর নিচে 1/ε। তাহলে এফ নট ডিভাইডেড বাই এফ এপসাইলন নট। আরে এইটা মানেই তো কে, আর আমার তো কে এর মানটাই চাইছে। তাহলে শূন্য মাধ্যমে যে বলে আকর্ষণ করে সেটা এফ নট, অপর কোনো মাধ্যমে, দেখো অপর মাধ্যমে তার শূন্য মাধ্যমের 1/16 গুণ, তাহলে শূন্য মাধ্যমের এফ নটের 1/16 গুণ, এটা মানেই তো কে রে ভাই, এফ নট কাটাকাটি, তাহলে অতএব কে ইকুয়াল টু 16। ঠিক আছে, ক্লিয়ার? এইটা আর একটা শর্টকাটে করা যাইত, সেইটা হচ্ছে এই যে তুমি দেখো এই যে ভাগ দিলা না, এফ নট বাই এফ ইকুয়াল টু এপসাইলন বাই ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু কে। এইটাকে একবারে যদি আমি সূত্র হিসেবে মুখস্থ রাখি, এফ নট বাই এফ
শূন্য মাধ্যমের বল ডিভাইডেড বাই অপর মাধ্যমের বল, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু কে। তুমি যদি এটা একবারে মাথায় রাখো, এটা যদি একবারে মাথায় রাখো, তাহলে কিন্তু ম্যাথ হয়ে যায়। এফ নট বাই এফ, তো এফ নট আর এফ হচ্ছে এফ নটের 1/16, এটা ইকুয়াল টু কে, কাটাকাটি, তাহলে অতএব কে 16, শেষ। তো আমি সেটা করে দেখালাম, ঠিক আছে, ওকে। এবার আসো কেস টু। কেস টু হচ্ছে প্রাবল্য, বিন্দু চার্জের জন্য প্রাবল্য। প্রাবল্য কি, ধরো এই একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ, এই চার্জের আশেপাশে তার একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো যদি চার্জ আসে তাহলে সে তাকে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে। তো সব জায়গায় কি আকর্ষণ বিকর্ষণের মাত্রাটা সমান না? কাছের কোনো বিন্দুতে আকর্ষণ বিকর্ষণের মাত্রা বা ফিল্ড স্ট্রেংথটা বেশি, আর দূরে সেটা কম। তো এটা টেস্ট করার জন্য আমরা একটা চার্জকে এনে বসালাম, ধরো বাইরে থেকে মানে অসীম থেকে একটা ছোট কিউ চার্জ এনে বসালাম, এর থেকে কত দূরে, আর দূরে। তাহলে এই চার্জটা ধরো এফ পরিমাণ বল, বিকর্ষণ বল অনুভব করলো, তাহলে কিউ চার্জের জন্য বল এফ। তাহলে একক ধনাত্মক চার্জ এনে স্থাপন করলে যে বল অনুভব করবে না, সেটাকেই বলা হচ্ছে প্রাবল্য। প্রাবল্য হচ্ছে পার ইউনিট একক ধনাত্মক চার্জ, পার ইউনিট পজিটিভ চার্জের জন্য কি পরিমাণ বল। তাহলে একক ধনাত্মক চার্জ এনে স্থাপন করলে সে যে বলটা অনুভব করবে সেটা এফ বাই কিউ। এটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। এই হচ্ছে আমাদের সূত্র। তড়িৎ প্রাবল্য যেদিকে কুলম্ব বলটা হবে সেই দিকে দেখো এফ ইকুয়াল টু ই কিউ, তাহলে প্রাবল্য ই এর দিকটা এফ এর দিকের সমান হবে। এবার এইটা তো একটা সূত্র। এবার আরেকটা সূত্র কি, ধরো এই যে চার্জটা, এটা প্লাস কিউ চার্জ, এই চার্জের আশেপাশে আমরা আর দূরত্বে এই বিন্দুতে প্রাবল্যের মান কত সেটা বের করতে চাই। খুবই সহজ, আমরা একটু আগে পাইলাম প্রাবল্য ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। এবার এখানে তুমি ধরো কিউ চার্জ এনে রাখলা, তাহলে কিউ চার্জের উপর বল 1/4 বাই এপসাইলন নট বড় কিউ ছোট কিউ বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ছোট কিউ। তাহলে ছোট কিউ কাটাকাটি, তাহলে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। দেখো বিন্দু চার্জের জন্য প্রাবল্য, যে চার্জটাকে এনে বসাচ্ছ, যে চার্জটাকে এনে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসাচ্ছ, সেই চার্জের মানের উপর নির্ভর করে না। আমি কিন্তু এই চার্জটাকে এনে এখানে বসাইছি, তো এটাকে আমরা বলবো পরকাধান, টেস্টিং চার্জ, বাংলায় এটাকে বলা হয় পরকাধান। আর এই চার্জের ফিল্ড, এই চার্জের ক্ষেত্র, তাহলে যে চার্জের ক্ষেত্র সেটাকে বলা হয় ফিল্ড ক্রিয়েটিং চার্জ, বা বাংলায় বললে ক্ষেত্র সৃষ্টিকারী আধান। তো প্রাবল্য দেখো, প্রাবল্য টেস্ট চার্জের উপর নির্ভর করে না। তুমি কোন চার্জটাকে এনে এখানে বসালা তার উপর ওই বিন্দুর প্রাবল্য নির্ভর করে না। কেন করে না ভাই? প্রাবল্য একক ধনাত্মক চার্জের উপর বল, মানে ওই পয়েন্টে 1 কুলম্ব চার্জ এনে রাখলে যে বলটা অনুভব করতো। তো দেখো এই যে ছোট কিউ কাটাকাটি হয়ে গেছে, অর্থাৎ ওই বিন্দুতে কি চার্জ এনে রাখছি তার উপর আসলে প্রাবল্য হয় না, প্রাবল্য বিন্দুতে হয়। প্রাবল্য ডিপেন্ড করে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এবং তার থেকে কত দূরত্ব তার উপর। এই যে দেখো বড় কিউ এবং আর এর উপর প্রাবল্য নির্ভর করে। খুব সুন্দর করে মাথায় রাখবা, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। তাহলে প্রাবল্যের হিসাব নিকাশ হবে ভেক্টর নিয়মে, অর্থাৎ লব্ধির হিসাব নিকাশটা হবে লব্ধির হিসাব নিকাশ। তাহলে প্রাবল্য ভেক্টর রাশি, হিসাব নিকাশ হবে লব্ধি হিসাব। প্রাবল্য ভেক্টর রাশি, সুতরাং এর হিসাব হবে ভেক্টর নিয়মে, হিসাব হবে ভেক্টর নিয়মে। শুধু মান বের করে যোগটোগ করে দিবা তা কিন্তু হবে না, ঠিক আছে, ওকে। এবার আসো প্রাবল্য থেকে দু একটা ম্যাথ করি। বলা হচ্ছে কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে, কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে
একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে? mg ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই mg, জি ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই জি। ওকে, এই যে অপশন 4টা। কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে? এই এম হচ্ছে ইলেকট্রনের ভর। দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা ভাই নেগেটিভ চার্জ না? আচ্ছা, ইলেকট্রনের ভর তো আছে, তার মানে ওজন আছে। ওজনের কারণে ইলেকট্রনটা নিচের দিকে পড়ে যেতে চাই। আমি এখন ইলেকট্রনটাকে শূন্য ভাষায় রাখবো, তো ওজনের জন্য তো নিচে পড়ে যেতে চাইবে। তাহলে আমি কি করব, একটা বল উপরের দিকে দিব। কিভাবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে। ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে একটা কাজ করি, নিচে একটা নেগেটিভ চার্জে চার্জিত পাত রাখি, ঠিক আছে, সাথে সাথে উপরে আর একটা পজিটিভ চার্জে চার্জিত পাত রাখি। তাহলে কি হইল? তাহলে আমি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে ফেললাম। দেখো, প্লাস মাইনাস একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে ফেলছি। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, মাইনাস মাইনাসকে ঠেলবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করে টানবে। তার মানে তড়িৎ বল কোন দিকে? তড়িৎ বলটা এফটা উপরের দিকে। এখন এ শূন্যে ভেসে থাকবে বা ওজনের সমান বল অনুভব করবে। কি হইল? যদি এফ আর এম জি পরস্পরের সমান হয়, আর এই এফ ইকুয়াল টু ই কিউ বা এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, ঠিক আছে, এম জি। এখন ইলেকট্রন না, ইলেকট্রনের চার্জ তো ই এম জি। তাহলে অতএব কত প্রাবল্য? প্রাবল্য ই চাইছে, এম জি ডিভাইডেড বাই ই। তাহলে অপশন এ। বুঝে গেছে? বলো। ওকে, এবার আসো কেস 3। কেস 3 হচ্ছে বিভব। দেখো, তড়িৎ বিভব। প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক চার্জের জন্য কাজ, একক ধনাত্মক চার্জের উপর বল। আর তড়িৎ বিভব হচ্ছে একক ধনাত্মক চার্জকে আনতে কৃত কাজ। ধরো এখানে একটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ, এটা তার তড়িৎ ক্ষেত্র। এখন আমি এই তড়িৎ ক্ষেত্রের মাঝে অসীম থেকে কোনো একটা চার্জ নিয়ে এখানে এনে বসালাম। কত দূরত্বে? আর দূরত্বে। কাকে এনে বসালাম? কিউ চার্জকে এনে বসালাম। বসাইতে আমার যে কাজ হলো সেটা হচ্ছে ডাব্লু। তাহলে কিউ চার্জের জন্য কাজ ডাব্লু। তাহলে অসীম থেকে একক ধনাত্মক চার্জ এনে বসাইতে যে কাজটা, সেটা হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এই একক ধনাত্মক চার্জকে অসীম থেকে এখানে এনে বসাতে যে কাজটা, সেটাই আসলে ওই বিন্দুর বিভব। আসলে সেটা কিন্তু বিভব পার্থক্য, নট বিভব। আমরা আসলে বিভব বের করতে পারি না, আমরা বিভব পার্থক্য বের করি। তাহলে ভাই বিভব পার্থক্য কেন বলি না? আসলে এটা বিভব পার্থক্য, কিন্তু সেটা বিভবই হয়ে যাবে কেমনে? কারণ অসীমের বিভব ভি ইনফিনিটি তো 0, যে বিন্দুতে আনলাম ওই বিন্দুর বিভব হচ্ছে ভি। তাহলে বিভব পার্থক্য ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এবার এই বিভব পার্থক্য হচ্ছে কোথায় আনলাম? এখানে। এই বিন্দুর বিভব কত? ভি। কোত্থেকে আনলাম? অসীম থেকে। ওই বিন্দুর বিভব কত? ভি ইনফিনিটি, ডাব্লু ডিভাইডেড বাই কিউ। তাহলে ভি ইনফিনিটি কত? 0। তাহলে অতএব বিভবের সূত্র ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ। বিভবের সূত্র ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এটা কিন্তু লাগবে, কৃতকাজের সূত্র, এটা বহুত লাগে এই সূত্রটা। ডাব্লু ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ, অথবা ভি ইন্টু কিউ, অথবা ভি ইন্টু কিউ লাগে কিন্তু এই সূত্রটা। ওকে, এবার আমরা চাই বিন্দু চার্জের জন্য। ধরো এটা প্লাস কিউ, একটা বিন্দু চার্জ, এটা এর তড়িৎ ক্ষেত্রের সীমা। এর থেকে আর দূরত্বে এই পয়েন্টে বিভব চাই, বিভব ভি। তাহলে এই পয়েন্টে বিভবের সূত্র 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। এইবার শোনো, বিভব কিন্তু স্কেলার রাশি, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার না, কিন্তু প্রাবল্যে ছিল আর স্কোয়ার, কিন্তু বিভবে
কিউ ডিভাইডেড বাই আর। বিভব স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, তাহলে এর হিসাব নিকাশ স্কেলার নিয়মে হবে, হিসাব স্কেলার নিয়মে হবে, ভেক্টর নিয়মে হবে না। জাস্ট সরাসরি ধরো কোনো বিন্দুতে অনেকগুলো চার্জ আছে, তো কোনো ক্ষেত্রে অনেকগুলো চার্জ কোনো বিন্দুর বিভব বের করতে বললো, তুমি কি করবা, সবার জন্য বিভবটা বের করবা, বিভব বের করে যোগ করে দিবা, সিম্পলি যোগ করে দিবা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এই যে কিউটা লিখছি না, এই কিউটা কিন্তু চিহ্ন সহ, চিহ্ন সহ বসাবা। প্রাবল্য, কুলম্ব বল, ভেক্টর রাশি তো, চার্জের শুধু মান নিয়ে বসাইতে হয়, কিন্তু বিভব স্কেলার রাশি, তাহলে বিভবের ধনাত্মক ঋণাত্মক হতে পারে, যেমন কাজ স্কেলার রাশি, তো ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ হয় না, ঠিক তেমনি বিভব স্কেলার রাশি, এর ধনাত্মক মান ঋণাত্মক মান হতে পারে। তো বিভব কখন ধনাত্মক হবে, যখন কিউ ধনাত্মক। বিভব কখন স্কেলার হবে, ঋণাত্মক হবে, যখন কিউ ঋণাত্মক। এটা কিন্তু আমরা চিহ্ন সহ বসাবো, কিউ নেগেটিভ হলে ভি নেগেটিভ হবে, কিউ পজিটিভ হলে ভি পজিটিভ হবে, মাথায় রাখো। আবার আবার বড় কি সহ, চিহ্ন সহ, বিভবের হিসাবটা যখন করব তখন চিহ্ন সহ, ঠিক আছে। এটা হচ্ছে কেস 3। এবার বিভব, প্রাবল্য, কুলম্ব বল জানলাম। এবার এই রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা এবার পরপর করে ফেলব। দেখো আসো, বলা হচ্ছে 4Q মানে 4 কুলম আর 16 কুলম, দুইটা চার্জ আছে, এদের মধ্যকার দূরত্ব ধরো এল, দুইটা চার্জের মধ্যকার দূরত্ব এল, এদের সংযোগ সরল রেখার কোথায়, এদের সংযোগ রেখার কোথায়, কোথায় প্রাবল্য শূন্য হবে, এটাও প্রশ্ন হইতে পারে। অথবা কোথায়, কোথায় একটি চার্জ রাখলে তার উপর বল, তার উপর বল, লব্ধি বল শূন্য হবে। দুটো কথার অর্থই সেম, বলো দুটো কথার অর্থ কি, সেম না? দুটো কথার অর্থই কিন্তু সেম, কোথায় প্রাবল্য শূন্য হবে আর কোথায় একটা চার্জ নিয়ে রাখলে তার উপর লব্ধি বলটা শূন্য হবে, দুটো কথার অর্থ একই। যেখানে প্রাবল্য শূন্য হবে সেখানেই যদি আর একটা চার্জ নিয়ে আমি রাখি তাহলে তার উপর লব্ধি বল শূন্য হবে। এটা তো কোশ্চেনের চিত্র, আমি এটাকে নষ্ট না করি, আমি একটু এই পাশে নিয়ে যাচ্ছি চিত্রটাকে। দেখো এবার সম্ভাব্য এলাকা কয়টা আছে জানো, 3টা। সংযোজক সরলরেখার বড় মানের চার্জটার বাইরে, সংযোজক সরলরেখার ছোট মানের চার্জটার বাইরে, এবং সংযোজক সরলরেখার মাঝখানে। আসো, প্রাবল্য মানে একক ধনাত্মক চার্জের উপর বল। তুমি এই পয়েন্টে +1 কুলম চার্জ রেখে একটু হিসাব করে দেখো। আগে আমি তোমারে বুঝাই, তারপর আমি শর্টকাট বলতেছি। তুমি কি পরীক্ষার হলে 3 জায়গায় হিসাব করবা? না, তুমি এখানে +1 কুলম চার্জ বসায় একটু হিসাব করে দেখো। এটা 16 কুলম চার্জ না? এই চার্জটাকে কি করবে? বিকর্ষণ করবে। এই চার্জটাকে কি করবে? বিকর্ষণ করবে। তা দেখো, এইটার জন্য বিকর্ষণ, এটা 4 কুলম প্লাস চার্জ, +1 কুলম চার্জকে বিকর্ষণ, প্রাবল্য E1। এবার আসো এটার জন্য 16 কুলম চার্জ, তাহলে এও একে বিকর্ষণ করবে E2। কিন্তু ভাই E2টা না অলওয়েজ E1 এর চেয়ে বেশি হবে। বলো তো কেন? কেন? এটা 16 কুলম চার্জ ওর কাছে, আর এটা 4 কুলম চার্জ ওর থেকে অনেক দূরে, মানে এটার এমনি মান বড়, আবার ওর বাড়ির কাছে, তো ওর প্রভাবটাই তো সবসময় বেশি থাকবে, তাই না? ওর মান বড়, আবার ওর কাছে, তাহলে ওর প্রভাবটা সবসময় বেশি থাকবে। এই কারণে এখানে লব্ধি কখনো শূন্য হওয়া পসিবলই না, ঠিক আছে? লব্ধি শূন্য হওয়া পসিবল না। এবং লব্ধি শূন্য কেমনে হবে? দুইটা দেখো একই দিকে, তো লব্ধি শূন্য হইতে পারে?
তাহলে বড় চার্জের বড় মানের চার্জটার এখানে বড় মানের চার্জটার বাইরে কখনোই, মাথায় ঢুকায় নাও, কখনোই অ্যান্সার হবে না। এবার আসো দেখি তো ছোট মানের যে চার্জটা আছে তার এখানে হয় কিনা। ধরো +1 কুলম্ব চার্জ রাখলাম, এটা এটাকে বিকর্ষণ করবে। ওকে, E1 এইটা এটাকে বিকর্ষণ করবে। ওকে, E2। এবার মান দুটো সমান হতে পারে, সম্ভব। এবার সম্ভব, কেমনে সম্ভব? কারণ এর তো কাছে, ওর দূরে। তো দেখো এর মান কম, এই কারণে ওর কাছে রাখছি। এটার মান বেশি, তার থেকে দূরে রাখছি। মান কম, তার কাছে রাখছি, এর মান বেশি, তার থেকে দূরে রাখছি। তো ব্যালেন্স হয়েছে না? হ্যাঁ, তাহলে দুটো প্রাবল্য এবার সমান হইতে পারে। কিন্তু দুটো তো একই দিকে, তো লব্ধি শূন্য হবে কেমনে? তাহলে এখানেও অ্যান্সার হলো না, এখানেও হলো না। তাহলে সম্ভাব্য এলাকা কোথায় আছে? তাহলে আর মাঝখানে আছে। তাহলে এখানে +1 কুলম্ব চার্জ রাখলাম, দেখি এবার কি হয়। এটা এটাকে বিকর্ষণ করবে E1, এইটা এটাকে বিকর্ষণ করবে। এই যে এবার দুইটা পরস্পরের বিপরীতে, একটা এদিকে ঠেলতেছে, একটা এদিকে ঠেলতেছে, এইবার শূন্য হতে পারে। তাহলে এই দূরত্ব ধরলাম x দূরত্ব, তাহলে এই যে বাকি দূরত্বটা সেটা হবে L - x। তাহলে এখানে যদি প্রাবল্য শূন্য হয়, অর্থাৎ E1 আর E2 এই দুইটা সমান হয়ে গেলেই প্রাবল্য শূন্য হবে। তো আমি E1 এর মান বসাবো, E2 এর মান বসাবো। E1 কার জন্য? এর জন্য 1/4πε0, চার্জের শুধু মান 4 ডিভাইডেড বাই এর থেকে কত দূরে? x দূরে, x²। এর জন্য এই পয়েন্টে 1/4πε0 মান কত? 16 ডিভাইডেড বাই L - x তার হোল স্কোয়ার। কাটো এটা, কাটো। L - xটাকে এখানে নিয়ে নাও, ডিভাইডেড বাই নিচে x তার স্কোয়ার। 16/4 মানে 4। তাহলে L - x ডিভাইডেড বাই x, এটা 2। তাহলে L - x ইকুয়াল টু 2x, L ইকুয়াল টু 3x। অতএব x ইকুয়াল টু L/3। অতএব x ইকুয়াল টু L/3। বলো বুঝলা কিনা? x ইকুয়াল টু L/3 হয়ে গেছে। তাহলে এটা কার থেকে? এটা 4 কুলম্ব থেকে। 4 কুলম্ব থেকে L/2 ভেতরে, ঠিক আছে, চার্জ দ্বয়ের মাঝে, ভেতরে, চার্জ দ্বয়ের বাইরে না। এইবার আসো, এটা তো একেবারে বুঝে বুঝে করাটা শেখাই দিলাম তোমারে। এবার আসো তোমরা যেটাতে খুশি হও। শর্টকাট হচ্ছে, যদি দেখো দুইটা চার্জ সমধর্মী চার্জ, শর্টকাট হচ্ছে কি? প্রথমে দেখবা সমধর্মী না বিপরীতধর্মী। যদি দেখো দুইটা চার্জ সমধর্মী চার্জ, তাহলে তখন অ্যান্সার হবে চার্জ দ্বয়ের মাঝে। তাহলে ছোট চার্জ সেটাকে আমরা বললাম Q1 থেকে x দূরে চার্জ দ্বয়ের মাঝে। এবার সেই x দূরত্বটা কত? x দূরত্বটা হচ্ছে উপরে রুট ওভার Q1 আর নিচে √ Q2 প্লাস Q1 ইন্টু হচ্ছে L। চার্জ দ্বয়ের মাঝে সূত্র হচ্ছে এটা। দেখি অ্যান্সারটা কত আসে। তাহলে √ Q1 মানে 4, √ Q2 মানে 16 যোগ √ 4 ইন্টু দূরত্ব ছিল L। তাহলে উপরে 2, 4 আর 2 6, তাহলে উপরে 2 4 √ 16 মানে 4, √ 4 মানে 2, 4 আর 2 6 L, তার মানে L/3। দেখো মিলছে কিনা? এই হচ্ছে শর্টকাট। বুঝে গেছে? দিয়ে দিলাম শর্টকাট। আর যদি চার্জ দ্বয় বিপরীতধর্মী হয়, তাহলে সেই ক্ষেত্রে ছোট চার্জ থেকে বাইরে, বড় চার্জের পাশে কখনোই হবে না। চার্জ দ্বয় বিপরীতধর্মী হলে হবে বড় চার্জের বাইরে। তাহলে আসো এরকম একটা প্রবলেম একটু দেখি। বলা হচ্ছে এবার ধরো Q এবং -4Q চার্জ দিলাম, এবার কোনো মানই দিলাম না, মধ্যবর্তী দূরত্ব L। তাহলে প্রশ্ন হচ্ছে একই, চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখায় কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, অথবা
কোথায় অপর একটি চার্জ রাখলে, কোথায় অপর একটি চার্জ রাখলে তার উপর লব্ধি বল শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে। বলো পাওয়া যাবে? এবার কোথায় হবে? এবার হবে ছোট চার্জের বাইরে। তাহলে শর্টকাট লিখে দিই আগে, শর্টকাট। ছোট চার্জ Q1 এর বাইরে, বাইরে এক্স দূরে। তাহলে সেই এক্সটা কত হবে? এক্সটা হবে, সূত্রটা আগের মতোই লিখে ফেলবা, √/Q1 √Q2 মাইনাস এবার Q1 ইন্টু এল। দেখি তো ঘটনা সত্যি কিনা, ঘটনা যাচাই করে দেখি সত্যি কিনা। তাহলে √/Q1 হচ্ছে এই যে এটা ছোট চার্জ, ছোট চার্জ Q1, তাহলে উপরে কিউ, √/Q2 মানে 4Q মাইনাস √/Q ইন্টু এল। তাহলে কি দাঁড়াইলো? উপর থেকে √Q আর নিচে √4Q মানে 2। তাহলে √Q কমন নিলাম, 2 মাইনাস 1 ইন্টু এল। √Q কাটাকাটি, তাহলে এল হবে, এল, এই যে এল অ্যান্সার, এল দূরে। তাহলে ছোট চার্জ থেকে কত দূরে? এল দূরে। ঠিক আছে, ছোট চার্জ থেকে এল দূরে, এল পরিমাণ দূরে। আর তুমি যদি এবার করে বের করতে চাও, আমি একটু দেখাই দিই, নিয়মটা দেখাই দিই। এই যে দেখো, এটা কিউ, এটা -4Q। দেখো বড় চার্জের বাইরে কখনোই হবে না, কখনোই বড় চার্জের বাইরে হবে না, কোনো অ্যান্সারই বড় চার্জের বাইরে কোনো দিনই হবে না। কেন? দেখো এই পয়েন্টে +1 কুলম্ব চার্জ রাখো, এই কিউ এটাকে বিকর্ষণ করছে, বিকর্ষণ ইয়ন, আর -4Q +1 কুলম্বকে আকর্ষণ, তাহলে আকর্ষণ এদিকে E2, বুঝছো? এখন কথা হচ্ছে ভাই এবার তো লব্ধি শূন্য হতে পারে, পারে না, জীবনেও পারে না, জীবনেও পারে না। বলো তো কেন পারে না? এই যে -4Q ও বড় না, তো ওর প্রভাবটাই তো বেশি থাকবে, অর্থাৎ E2 সর্বদাই বড় হবে আর ইয়ন ছোট হবে, তো লব্ধি শূন্য কেমনে হয়? লব্ধি শূন্য হতে পারে না। আচ্ছা মাঝে কোনো বিন্দু হয় নাকি? দেখি তো, এখানে +1 কুলম্ব চার্জ রাখলাম, তাহলে এটা প্লাস চার্জকে বিকর্ষণ, আবার এটা মাইনাস চার্জকে আকর্ষণ, একই দিকে। দেখো একই দিকে, তাহলে E1 E2 একই দিকে, তো লব্ধি তো শূন্য হওয়া সম্ভব না। তাহলে এবার বাকি থাকলো কোথায়? এই যে এখানে +1 কুলম্ব চার্জ, প্লাস চার্জকে বিকর্ষণ E1, মাইনাস চার্জকে আকর্ষণ E2। এবার হতে পারে, এবার দুইটা যে বিপরীত দিকে, ঠিক আছে, দুইটার মান যে সমান হতে পারে, বুঝলাম কেমন? ব্যালেন্স করা আছে, ছোট চার্জের পাশে বড় চার্জ থেকে দূরে, তাহলে লব্ধি এবার সমান সমান হওয়া সম্ভব। তাহলে এই দূরত্বটাকে ধরলাম এক্স, তাহলে এই পয়েন্টে ইয়ন সমান সমান হবে E2। 1/4πε0 কার জন্য? এর জন্য, কিউ ডিভাইডেড বাই এর থেকে দূরত্ব x²। 1/4πε0 কার জন্য? এর জন্য। তো কি -4Q বসাবো? নো, কিসের হিসাব করতেছি? প্রাবল্য, প্রাবল্য শুধুমাত্র মান, চিহ্ন সহ না, প্রাবল্য চিহ্ন সহ না। তাহলে 4Q ডিভাইডেড বাই এই দূরত্বটা ছিল L আর এইটুকু x, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব L + x। দেখো ম্যাথ শেষ, এটা কাটো, কিউও কাটো, L + x ডিভাইডেড বাই x তার স্কয়ার ইকুয়াল টু এপাশে 4, তার মানে L + x ইকুয়াল টু 2x। তাহলে এক্সটাকে ওই পাশে নিয়ে যাও, x ইকুয়াল টু L, শেষ। তাহলে আশা করি এই টাইপের কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। বলো। ওকে, নাইন কুলম্ব 1 কুলম্ব -1 কুলম্ব, দূরত্বটা 2 মিটার।
যেখানে প্রাবল্য শূন্য সেখানে বিভব কত, সেখানে বিভব কত। আগে যে দুইটা ম্যাথ করালাম সেই দুইটা তো করতেই হবে, মানে সেই ম্যাথটা তো করতেই হবে, তারপরে ওই পয়েন্ট বের করে ওখানে আবার বিভব কত সেটা বের করতে হবে। দুটো চার্জ আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আছে, বলছে যেখানে প্রাবল্য শূন্য সেখানে বিভব কত। আগে তুমি বলো প্রাবল্য কোথায় শূন্য হবে, বলো। শর্টকাটটা মাথায় রাখো, শর্টকাটটা মাথায় রাখলে সহজে করতে পারবা। দুটো চার্জ কেমন, বিপরীতধর্মী। সমধর্মী হলে মাঝে হইতো, বিপরীতধর্মী। তাহলে ছোট চার্জের বাইরে, বড় চার্জের বাইরে না। ছোট চার্জ কোনটা, কোনটা ছোট চার্জ, এই যে এটা ছোট মানের চার্জ, তাহলে তার থেকে এক্স দূরত্বে এখানে, তাহলে সেই এক্স এর মানটা আমরা বের করতে পারবো। ছোট চার্জ Q1, ছোট চার্জ Q1 এই যে 1 কুলম, ছোট চার্জ Q1 1 কুলম, তাহলে x ইকুয়াল টু √Q1 আর নিচে √Q2 মাইনাস √Q1 ইন্টু L, তো ইন্টু 2 আর কি। তাহলে √Q1 মানে 1, নিচে √Q2 9 মাইনাস √1 ইন্টু 2, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে √9 মানে 3 মাইনাস 1, তাহলে 1 মিটার না, বলো x এর মান কি 1 মিটার না। x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, কারণ 3 মাইনাস 1 √9 মানে 3 মাইনাস 1 2 2 2 কাটাকাটি গেল, তাহলে x হচ্ছে 1 মিটার। ওই পয়েন্টে বিভব বের করতে হবে। এবার এই পয়েন্টে বিভব, ভাই বিভব হচ্ছে দুটো বিভবের যোগফল, একেবারে ডিরেক্ট যোগফল। বিভব কি রাশি, স্কেলার রাশি, তাহলে এর জন্য এখানে বিভব, এর জন্য এখানে বিভব যোগ করে দিব। আসো, তাহলে 1/4πε0, এই চার্জের মান হচ্ছে 9, বিভব কিন্তু চিহ্ন সহ, বিভব কিন্তু চিহ্ন সহ, চিহ্ন সহ বিভবের হিসাব হবে। তাহলে 9 ডিভাইডেড বাই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, x এর মান 1, 2 আর 1 3, 9/3। এবার প্লাস 1/4πε0, এর জন্য এই পয়েন্টে বিভব, এর জন্য এই যে -1 ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 1। কি বুঝছো? তাহলে এটা 3 × 9, তাহলে 3 1/4πε0 মাইনাস 1/4πε0, তাহলে 2 1/4πε0। ক্যালকুলেটর কিচ্ছু লাগবে না, 1/4πε0 এর মান আমরা জানি, এটা হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে, 9 × 10⁹, এটা 1/4πε0 এর মান। তাহলে তার সাথে 2 গুণ, 9 2 18, তাহলে 18 গুণ 10⁹, এত ভোল্ট, বিভবের একক ভোল্ট, বিভব ভি। ঠিক আছে, গুড। বলা হচ্ছে একটি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের 3টি কৌণিক বিন্দুতে, 3টি কৌণিক বিন্দুতে +4 মাইক্রোকুলম, -2 মাইক্রোকুলম, -6 মাইক্রোকুলম চার্জ আছে, অপর কৌণিক বিন্দুতে কত চার্জ দিলে কেন্দ্রে বিভব শূন্য হবে, বলো। খুবই সুন্দর কোশ্চেন। দেখো, একটা বর্গ, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, লাগবে না ওটা। 3টা কৌণিক বিন্দু, এই পয়েন্টে চার্জ আছে হচ্ছে 4 মাইক্রোকুলম, এই পয়েন্টে চার্জ আছে -2 মাইক্রোকুলম, এই পয়েন্টে চার্জ আছে -6 মাইক্রোকুলম, এই পয়েন্টে চার্জ কত আমরা জানি না, তো এটাকে আমরা বলতে পারি QA, এটা হচ্ছে আমাদের QB, এটা আমাদের QC। আমরা QD এর মানটা আসলে বের করতে চাই যখন কেন্দ্রে বিভব শূন্য হবে। বলো বিভব কি রাশি, বিভব হচ্ছে স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি।
ধরলাম এই দূরত্বটা আর, তাহলে এই দূরত্বটাও আর, এই দূরত্বটাও আর, এই দূরত্বটাও আর। এই যে কেন্দ্র, বর্গের কেন্দ্র, কেন্দ্র এই বিন্দুর নাম দিলাম ও বিন্দু। তাহলে ভি ও বিন্দুতে বিভব V1, V2, V3 এবং V4, 4টা বিন্দুর বিভবের যোগফল টোটাল বিভব। ঠিক আছে, তাহলে বিভব আমরা যোগ করতেছি, একটু তাকাও। 1/4πε0 QA ডিভাইডেড বাই আর, 1/4πε0 QB ডিভাইডেড বাই আর, 1/4πε0 QC ডিভাইডেড বাই আর, QD ডিভাইডেড বাই আর। বুঝলা? ওকে, এবার আরটাও কমন নিয়ে আসা যায়। আর কেন্দ্রে বিভব শূন্য হবে বলছে, তাহলে এটা যদি শূন্য হয়, চিন্তা করো, আরও কমন নিয়ে নাও, 1/4πε0 এই পাশে পাঠিয়ে দাও, শূন্যের সাথে গুণ হয়ে সব শূন্য। তাহলে অতএব QA, QB, QC, QD ইকুয়াল টু 0। তাহলে কিউ এর মান +4 -2 -6 প্লাস QD ইকুয়াল টু 0। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলাম, 2 2 বিয়োগ 4, তাহলে -4, ওই পাশে গেলে +4, তাহলে QD হচ্ছে +4 মাইক্রোকুলম। বুঝছো? এই হচ্ছে অ্যান্সার। এবার আসো আমি তোমার শর্টকাট বলি। এটা এটা কিন্তু বহুতবার আসছে, কোশ্চেন ব্যাংক খুলে দেখিও। শর্টকাটটা হচ্ছে, যদি কোনো একটা সুষম এনভুজ বলে, সেটা বর্গ হতে পারে, সেটা পঞ্চভুজে হতে পারে, ষড়ভুজে হতে পারে, সুষম এনভুজ, তার কৌণিক বিন্দুগুলোতে চার্জ আছে, সেন্টারে বিভব শূন্য হবে, এই শর্ত যদি বলে, তাহলে কৌণিক বিন্দুগুলোতে যে চার্জ আছে তাদের, এই দেখো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, তাদের যোগফল শূন্য হতে হবে, তাদের যোগফল শূন্য হতে হবে, তাহলে কেন্দ্রে বিভবটা শূন্য হবে। তাহলে শর্টকাট কি? শর্টকাট হচ্ছে সামেশন অফ কিউ 0 হলে সুষম ভুজের কেন্দ্রে বিভব শূন্য। সামেশন অফ কিউ যদি 0 হয়, তাহলে সুষম ভুজের কেন্দ্রে বিভব হবে 0। এবার তাহলে তুমি মনে মনে চিন্তা করবা, এত কিছু করারই দরকার নেই, 4 2 4 -2 -6, তাহলে -4। ওকে, তাহলে কত দিলে শূন্য হবে? +4 দিলে অ্যান্সার হচ্ছে +4। শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? গুড, গেল এটা। এবার আসো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে কেস 4। তড়িৎ দ্বিমেরুর আদ্যপ্রান্ত একটু আমরা জানি, দুটো সমমানের চার্জ এবং তারা বিপরীতধর্মী হতে হবে। তাহলে 1 সমমান 2 বিপরীতধর্মী বিন্দু চার্জ, বিপরীতধর্মী বিন্দু চার্জ। আর 3 নম্বর শর্ত হচ্ছে পরস্পর থেকে খুবই অল্প দূরত্ব অবস্থান করবে, খুবই অল্প দূরত্বে অবস্থান করে যে তড়িৎ ব্যবস্থা তৈরি করে, সেটাকেই বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে এই একটা চার্জ, এই একটা চার্জ, দুইটা চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, এদের মধ্যকার দূরত্ব 2L, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক P = Q × 2L। এটা হচ্ছে সূত্র। যে কোনো একটা চার্জের মান ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে, আমরা কিন্তু দ্বিমেরু দৈর্ঘ্যটাকে, এই যে 2L, এটা কিন্তু দ্বিমেরু দৈর্ঘ্য, এর কিন্তু ডিরেকশন আছে, ভেক্টর, কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে।
ওকে, আসো দেখো, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্য, যেটাকে 2L দিয়ে প্রকাশ করা হয়, এটা ভেক্টর রাশি। এর ডিরেকশন হবে মাইনাস থেকে প্লাসের দিকে। কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। মাথায় রাখবা, ভালো করে মাথায় ঢুকাও। ওকে, তাহলে P = Q × 2L, Q × 2L, তাহলে 2L ভেক্টর, P দ্বিমেরু ভ্রামক ভেক্টর। তাহলে এইটাকে বলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বুঝতে পারছো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে চার্জের মান এবং তাদের যে কোনো একটা চার্জের মান ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার আসো তো একটা ছোট্ট ম্যাথ। বলা হচ্ছে একটি ত্রিভুজের একটি 1 মিটার বাহু বিশিষ্ট, 1 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের, 1 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি কোণায়, 3টি কোণায়, 3টি কোণায় +1 কুলম্ব, +1 কুলম্ব, -2 কুলম্ব ও +1 কুলম্ব চার্জ আছে, চার্জ আছে। তুল্য দ্বিমেরু ভ্রামক এটা নির্ণয় করো। তুল্য দ্বিমেরু ভ্রামক, তুল্য মানে লব্ধি। দ্বিমেরু ভ্রামকের সূত্র কি? দ্বিমেরু ভ্রামকের সূত্র হচ্ছে, এই কমেন্ট না করে ক্লাস করো, বুঝছো? এই যে কমেন্ট করতেছ, কমেন্ট করতে গিয়ে দেখবা, মানে কমেন্টের ঠেলায় দেখবা মেরিট লিস্টে নাম নাই, বুঝছো? কমেন্ট না করে ক্লাস করো। কয়েকদিন পর পরীক্ষা, তো কমেন্ট করতেছো কেন? কমেন্ট না করে ক্লাস করো। এরে ওরে ব্যান করতে হবে না, কাউরে ব্যান করতে হবে না, যে যার মনে হয় যা কিছু করুক, কাউরে ব্যান করা লাগবে না। তুমি তোমার চরকায় তেল দাও তো, ও ওর চরকায় তেল দিক, ঠিক আছে? কাউকে কোনোভাবে ব্যান করার দরকার নেই। এক একজন লিখছে ব্যান এইটা, ব্যান ওইটা, এই কোনো ব্যান করার দরকার নেই। এগুলো করতে যাবা ধরা খাবা কিন্তু, বুঝছো? মানে ধরো তোমার ধ্বংসের একমাত্র কারিগরকে তুমি, তো তোমার ধ্বংসের একমাত্র কারিগর তুমি হইও না। সুন্দর করে যা পড়াচ্ছি দেখো, যা পড়াচ্ছি দেখো, কম সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে গিয়ে আমাদের দৌড় উঠে যাচ্ছে। আর তোমরা কেমনে আরামে আছো বলো? আগের ম্যাথ বুঝো নাই, আবার পড়ো, আবার দেখো, আগের ম্যাথটা বুঝে যাবা। ঠিক আছে? আগের ম্যাথটা কী ছিল? আগের ম্যাথটা বুঝো নাই কেন? এই ম্যাথটা না বোঝার কি আছে? এই ম্যাথটা না বোঝার কি আছে? কেন্দ্রে বিভব বের করতে বলছে, 4টা বিন্দুর বিভবের যোগফল, কেন্দ্রে বিভব। তাহলে 1/4πε0কে এই পাশে নিয়ে গেলাম, 0-র সাথে গুণ হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাহলে কি হয়? 0। আর কমন নিলাম, সে আরকে ওই পাশে পাঠালাম, কি হয়ে যায়? 0। তাহলে এই 4টা চার্জের যোগফল হবে 0। এটা না বোঝার কি আছে? ভেঙে করাই দিলাম। তাহলে 4টা চার্জের, এই যে সবগুলো চার্জের যোগফল হবে 0। তারপরে কি বললাম? একটা শর্টকাট বললাম যে যদি কখনো বলে কেন্দ্রে বিভব 0, তাহলে সুষম বহুভুজ, সেটা পঞ্চভুজ, ষড়ভুজ, চতুর্ভুজ যাই হোক, তাহলে তাদের জন্য সামেশন অফ কিউ 0 হতে হবে। ঠিক আছে? সামেশন অফ কিউ 0 হতে হবে। তাহলে এটা বলছে চতুর্ভুজ, তাহলে এই 3টা যোগ করো, 3টা যোগ করে কি 0 হয়? এই 3টা যোগ করে 0 হয়? এই 3টা যোগ করে বলো 0 হচ্ছে না? কত হচ্ছে? কত হচ্ছে? এই 3টা যোগ করে -4 হচ্ছে। তাহলে কত দিলে 0 হয়? -4 এর সাথে কত যোগ করলে 0 হয়? +4। তাহলে অ্যান্সার হচ্ছে +4, +4 যোগ করলে 0 হয়, অ্যান্সার +4। বলে এটা বুঝি নাই। শোনো, বোঝার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বোঝার চেষ্টাটা, বোঝার চেষ্টাটা করো। ক্লিয়ার? তো লেখা দেখলেই বুঝবা, আমার তো কথা বলাই লাগবে না, লেখা দেখলেই তো এটা বুঝে ফেলার কথা না। বোঝার চেষ্টা করলে বুঝবা, বোঝার চেষ্টা করো, কমেন্ট করিও না। আচ্ছা আসো এখানে ফেরত আসি। বলছে একটি 1 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। কেমন? সমবাহু ত্রিভুজ। এই যে সমবাহু ত্রিভুজ, এই এটা 1 মিটার, 1 মিটার, 1 মিটার। এবার এই সমবাহু ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে 3টা কোণা, +1 কুলম্ব, -2 কুলম্ব, +1 কুলম্ব। এটা +1 কুলম্ব
ধরো এইটা -2 কুলম আর এইটা +1 কুলম চার্জ আছে। এবার দেখি তোমরা কেমন বুদ্ধি খাটাইতে পারো, দেখি বলো তো, এখানে কি তড়িৎ দ্বিমেরু আছে? তড়িৎ দ্বিমেরু আছে? নেই? আছে, দুটো তড়িৎ দ্বিমেরু আছে, দুটো। যে ভাই তড়িৎ দ্বিমেরু হইলে তো সমমানের চার্জ হইতে হবে এবং বিপরীতধর্মী হইতে হবে, এখানে তো সমমানের বিপরীতধর্মী নাই। এই দেখেন এটা +1 কুলম, এটা +1 কুলম। আছে ভাই, আছে, সমমানের বিপরীতধর্মী আছে। এই যে +2 কুলম চার্জকে, এই +2 কুলম চার্জকে মনে করো +2 কুলম চার্জ নেই, এটা +2 কুলম চার্জ না, এটাকে ভেঙে -1 কুলম এবং -1 কুলম দুটো চার্জ বানাও, দুটো চার্জ। ধরো এখানে দুইটা চার্জ আছে, -1 কুলম -1 কুলম দুইটা চার্জ আছে, কি বুঝলা? এবার এই -1 কুলম আর এই +1 কুলম একটা দ্বিমেরু, আর এই -1 কুলম আর +1 কুলম আর একটা দ্বিমেরু। বলো বুঝছো কিনা? বলো বুঝছো? তাহলে কয়টা দ্বিমেরু? দুইটা দ্বিমেরু, দুইটা দ্বিমেরু আছে। তাহলে দ্বিমেরু ডিরেকশন কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে এইটা একটা দ্বিমেরু P1, আর মাইনাস থেকে প্লাসের দিকে এইটা আর একটা দ্বিমেরু P2, দুইটা দ্বিমেরু। এবার এই দুইটা দ্বিমেরুর জন্য মান বের করি, আসো। P1 কত? Q ইন্টু 2L। কিউ এর মান, কিউ এর মান 1 কুলম। দেখো 1 কুলম, এটা -1 কুলম, এটা +1 কুলম, চার্জের মান 1 কুলম। মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তাহলে এটাও 1 মিটার, 2L এর মান 1 মিটার। 2Lটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, তাহলে 2L এর মান 1 মিটার। তাহলে এটা হলো 1 কুলম মিটার, এটা কিন্তু সেন্টিমিটার না। কিউ কুলম, দৈর্ঘ্য মিটার, কুলম মিটার। P1 হচ্ছে 1 কুলম মিটার। ওকে, সেম একইভাবে P2 যদি বের করি, কিউ ইন্টু 2L একই রকম আসবে। কিউ এর মান -1 +1, তাহলে চার্জের মান কত? 1, আর দৈর্ঘ্য এখান থেকে এখানকার দৈর্ঘ্য 1 মিটার, 1, তাহলে এটাও 1 কুলম মিটার, সেন্টিমিটার না, কুলম মিটার। এবার এদের লব্ধি তুল্য চাইছে, তুল্য দ্বিমেরু ভ্রামক মানে লব্ধি ভ্রামক চাইছে। সমবাহু না? এই কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তুল্য দ্বিমেরু ভ্রামক পি হবে √/P1 স্কোয়ার P2 স্কোয়ার 2P1 P2 cos আলফা। এই আলফাটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে cos 60 আর 2 কাটাকাটি, cos 60 আর 2 কাটাকাটি, বুঝলা? P1 এবং P2 এর মান সেম, P1 এর মানও 1, P2 এর মানও 1। তাহলে বসাও 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু 1, আর cos আলফা মানে হাফ। নাও ভেঙে দিলাম, তোমরা তো আবার বুঝবা না। 2 কাটাকাটি, তাহলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে √3 কুলম মিটার। শোনো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, লাইন গ্যাপ দেওয়া শিখতে হবে, শর্টকাট শিখতে হবে, বুঝছো? এটা তো করারই দরকার নাই, আমি এটা করবোই না, না করে মুখে মুখে অ্যান্সার বের করবো কেমনে? ও আচ্ছা, দুটোর মান সেম, P1 P2 এর মান সেম, 1 1, আর তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে cos 60 হচ্ছে হাফ, 2 কাটাকাটি, 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার রুট, তার মানে √3, অ্যান্সার হচ্ছে √3। এইভাবে অ্যান্সার বের করে ফেলবা, বুঝছো? এইভাবে অ্যান্সার বের করে ফেলতে হবে, এই দক্ষতা অর্জন করে নিতে হবে। ক্লিয়ার? এটা গুড। এবার আসো দ্বিমেরুর জন্য বিভব ও প্রাবল্য। তাহলে দ্বিমেরুর জন্য প্রাবল্য, যারা একাডেমিতে দ্বিমেরু পড়ছো খুবই ভালো, না পড়লেও খুব ভালো, কোনো সমস্যা নেই। আমি একটা সূত্র লিখে দিব, দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র হবে এটা, যে কোনো বিন্দুতে প্রাবল্য, দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য। দেখো -Q চার্জ +Q চার্জ, দ্বিমেরুর যে কোনো দূরত্বটা কাউন্ট করা হয় সেন্টার থেকে, এই যে মধ্যবিন্দু থেকে, এটা দ্বিমেরুর সেন্টার বা মধ্যবিন্দু, এর থেকে কত দূরে ধরলাম? আর দূরে এই পয়েন্টে প্রাবল্য কত? সেন্টার থেকে দূরত্ব আর, আর কোণ একটা অ্যাঙ্গেল বলতে হবে। কার অ্যাঙ্গেল? কার সাথে? অ্যাঙ্গেলটা সবসময় আমরা নিব পজিটিভ চার্জের দিকের সাথে, +Q পজিটিভ চার্জ, তার দিকের সাথে থেটা। তাহলে ই হবে 1/4πε0 P, তড়িৎ দ্বিমেরু ভ্রামক P, /r³ √3 cos স্কোয়ার থেটা +1, √3 cos স্কোয়ার থেটা +1। এটা হচ্ছে দ্বিমেরুর জন্য প্রাবল্য।
এটা দ্বিমেরুর জন্য প্রাবল্য। সুন্দর করে এই সূত্রটা মাথায় রাখতে হবে, 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। ওকে, কিভাবে আসলো না এটা এখন জানতে হবে না, কিভাবে আসলো এটা এখন জানতে হবে না, সূত্র মুখস্থ। এটা বিশ্বাস, আমার উপর পূর্ণ বিশ্বাস যে এটা হচ্ছে সূত্র। পি কি দ্বিমেরু ভ্রামক, থিটা কি পজিটিভ চার্জের দিকের সাথে কোণ। ওকে, আর আর হচ্ছে দ্বিমেরুর সেন্টার থেকে যে বিন্দুতে, দ্বিমেরুর সেন্টার থেকে যে বিন্দুতে আমি প্রাবল্য বের করবো সেই বিন্দুর দূরত্ব। তাহলে এবার তুমি আমারে বলো তো দ্বিমেরুর অক্ষের উপর প্রাবল্য কত হবে? দ্বিমেরুর অক্ষের উপর প্রাবল্য, অক্ষের উপর প্রাবল্য, অক্ষ কোনটা? এই যে এটা হচ্ছে দ্বিমেরু, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। দ্বিমেরুর অক্ষ হচ্ছে এটা, এই যে দ্বিমেরুর অক্ষরেখা। এই অক্ষরেখার উপর এই পাশে কোনো বিন্দুতে অথবা এই পাশে কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। ধরো এই বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। তাহলে দ্বিমেরুর সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে এই বিন্দুর দূরত্বটা আর, তাহলে এই বিন্দুতে প্রাবল্য ই বের করবা, এই বিন্দুতে প্রাবল্য ই বের করতে হবে। বলো তো কত হবে ই? ইকুয়াল টু, বলো এই পয়েন্টে যখন আসে তখন পজিটিভ চার্জের দিকে না বিপরীত দিকে? বলো তো, এই পয়েন্টে যখন আমি প্রাবল্য চাই তো এই বিন্দুটা পজিটিভ চার্জ যেদিকে সেদিকে নাকি তার বিপরীত দিকে? আচ্ছা দিকে। তাহলে পজিটিভ চার্জের সাথে এই বিন্দুর কোণ কত? এই কোণ কত? দেখো তো পজিটিভ চার্জের সাথে কোণ কত আছে? কোণ নেই। পজিটিভ চার্জের সাথে কোণ কত? কোণ নেই। তাহলে পজিটিভ চার্জের সাথে কোণ নেই, তাহলে থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0, গুড। তাহলে ই ইকুয়াল টু 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা, মনে মনে cos 0 1, তাহলে √3 প্লাস 1 √4। তাহলে অতএব ই ইকুয়াল টু 1/4πε0 2p ডিভাইডেড বাই r³। 1/4πε0 2p ডিভাইডেড বাই r³, এটাই হচ্ছে প্রাবল্য। মুখস্থ করবে এটা না, এটা মাথায় রাখবা, থিটার মান 0 বসাই দিবা, সূত্র চলে আসবে। ঠিক আছে, এবার তোমার একটা জিনিস একটু বলে রাখি, দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, এটা পি এর ডিরেকশন। এই পয়েন্টে প্রাবল্য থাকবে এই দিকে, অর্থাৎ পি যেদিকে এই পয়েন্টে প্রাবল্য, লব্ধি প্রাবল্য এটাও থাকে একই দিকে। ঠিক আছে, এই লব্ধি প্রাবল্য একই দিকেই থাকে, এটা বিশ্বাস করো, মেনে নাও যে লব্ধি প্রাবল্য একই দিকে থাকে। তাহলে এটা হচ্ছে লব্ধি প্রাবল্য ই এর ডিরেকশন। তার মানে ই যেদিকে পি সেই দিকে, ই যেদিকে পি সেই দিকে। তাহলে কেউ যদি ভেক্টর ফরম্যাটে এই সূত্রটাকে লিখতে বলে যে ভেক্টর ফরম্যাটে লিখো তো, খুবই সহজ, 1/4πε0 2p/r³। তাহলে পি যেদিকে ই সেদিকে, শেষ, ভেক্টর ফরম্যাটে হয়ে গেল। সূত্রটাকে ভেক্টর ফরম্যাটে লিখলাম। ক্লিয়ার? এবার আসো দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য। দেখো বুঝো ভালো করে, লম্ব দ্বিখণ্ডক কোনটা? এই যেটা দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, এই যে এটা হচ্ছে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক। এখান থেকে এই বিন্দুর দূরত্ব এই যে আর, এই পয়েন্টে প্রাবল্য। তাহলে এবার এই পয়েন্টে প্রাবল্য ই কি হবে? 1/4πε0 p/r³। কজ পজিটিভ চার্জের দিকে এই পয়েন্টে কোণ, এই যে এটা পজিটিভ চার্জের দিকের সাথে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বসাও cos 90 0, cos 90 0। তাহলে cos 90 যদি 0 হয় তাহলে আর কি বসাবো? cos 90 0 মানে 0 প্লাস 1 √1, এটাই। তাহলে ওই পয়েন্টে প্রাবল্যের মানের সূত্র হবে এটা, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর। ঠিক আছে, যদি এটাকে ভেক্টর ফরম্যাটে বলি, দেখো এই পয়েন্টের ডিরেকশনটা হবে, মাথায় রাখবে এটা, দ্বিমেরু ভ্রামক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এটা পি, আর এই পয়েন্টে প্রাবল্যের ডিরেকশন হবে এদিকে, এটা ই। তাহলে ভেক্টর ফরম্যাটে লিখো তো,
পি যেদিকে ই তার বিপরীত দিকে, পি যেদিকে ই তার বিপরীত দিকে। তাহলে ভেক্টর ফরম্যাটে এই সূত্রটা যদি লিখি, ই ভেক্টর সাইন 1/4πε0 p/r3, পি এর উপরে ভেক্টর সাইন। বলো তো লেখা ঠিক আছে? ঠিক আছে না, কারণ এটা বোঝাচ্ছে ই যেদিকে পি সেই দিকে, এটা বোঝাচ্ছে, কিন্তু পি যেদিকে ই তার বিপরীতে, তাহলে সামনে একটা এই যে মাইনাস, বুঝছো? লম্ব দ্বিখণ্ডকের উপর ভেক্টর ফরম্যাট হচ্ছে এটা, তো এটা একটু মাথায় রাখবা। তাহলে মেইন সূত্র কোনটা? এটা। ক্লিয়ার? এবার আসো দ্বিমেরুর জন্য প্রাবল্য, সরি বিভব। দ্বিমেরুর জন্য বিভব, দ্বিমেরুর জন্য বিভবের সূত্র। তাহলে যে কোনো বিন্দুতে বিভব, যে কোনো বিন্দুতে বিভব হবে। এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। এবার সেন্টার থেকে আর দূরত্বে, এটা থেটা। তাহলে এই বিন্দুতে প্রাবল্য ই, সরি বিভব ভি 1/4πε0 পি কস থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো বিন্দু চার্জের জন্য, বিন্দু চার্জ ধরো প্লাস কিউ চার্জ, বিন্দু চার্জ এর জন্য প্রাবল্যের সূত্র কি? 1/4πε0 q/r², অর্থাৎ প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বিন্দু চার্জের জন্য বিভব 1/4πε0 q/r, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক বিন্দু চার্জের জন্য। ঠিক আছে? বিন্দু চার্জের জন্য প্রাবল্য, বিন্দু চার্জের জন্য বিভব। কিন্তু দ্বিমেরু যদি হয়, দেখো দ্বিমেরুর জন্য প্রাবল্য, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। দ্বিমেরুর জন্য প্রাবল্য দূরত্বের ঘনয়ের ব্যস্তানুপাতিক r3, তাহলে 1/r3, একটা করে আর বাড়বে। আর বিভব ভি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বুঝছো? তাহলে এটা হচ্ছে যে কোনো বিন্দুতে বিভবের সূত্র হচ্ছে এটা। তাহলে এবার দুইটা বিন্দুতে বিভবের আমার একটু বের করে দাও তো। এক, অক্ষরেখার উপর পজিটিভ চার্জের দিকে, অক্ষরেখার উপর পজিটিভ চার্জের দিকে, অক্ষরেখার উপর পজিটিভ চার্জের দিকে মানে কি? এই যে অক্ষরেখা মাইনাস কিউ প্লাস কিউ, পজিটিভ চার্জের দিকে এই পয়েন্টে থেটা কত? 0 ডিগ্রি বসো, থেটা 0 ডিগ্রি বসো। তাহলে এই পয়েন্টে বিভব ভি হবে 1/4πε0 p cos 01 ডিভাইডেড বাই r²। বুঝলা? আর যদি নেগেটিভ চার্জের দিকের সাথে বলি, ধরো নেগেটিভ চার্জের দিকে, এই যে এখানে যদি বিভব বলি, এখানে থেটা কত ডিগ্রি? পজিটিভ চার্জের দিকের সাথে, এটা কি পজিটিভ চার্জের দিকে? না, এটা নেগেটিভ চার্জের দিকে। তাহলে পজিটিভ চার্জের দিকের সাথে কোণ কত? কোণ কত? 180 বিপরীত দিকে। এই বিন্দুটা পজিটিভ চার্জের দিকে ছিল, এই কারণে 0 ডিগ্রি, কিন্তু এটা তো পজিটিভ চার্জের বিপরীত দিকে 180। তাহলে 180 হলে বিভব হবে ঋণাত্মক, cos 180 মানে মাইনাস, তাহলে মাইনাস 1/4πε0 আর p/r²। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে বিভবের ব্যাপারটা কি বুঝলাম? বিভবের ব্যাপারটা দেখো, এটা হচ্ছে সেন্টার। বিভবের ব্যাপারটা ভালো করে দেখো, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, বুঝছো? আসো মাঝখান থেকে কেটে ফেলি। এই দিকে কোণ থাকবে সূক্ষ্ম কোণ, দেখো এই পয়েন্টে 0, এই পয়েন্টে থেটা সূক্ষ্ম কোণ, এই পয়েন্টে থেটা সূক্ষ্ম কোণ, এই পয়েন্টে 90 ডিগ্রি। তাহলে cos সূক্ষ্ম কোণ মানে পজিটিভ। তাহলে এই পর্যন্ত এলাকাটা হচ্ছে এই যে 0 থেকে 90 ডিগ্রি, এই পর্যন্ত হচ্ছে বিভব পজিটিভ এলাকা, ভি পজিটিভ। আর 90-র পর থেকে 180, এখানে বিভব নেগেটিভ, বিভব পজিটিভ, বিভব নেগেটিভ। ওকে, এবার
দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর বিভব। বলো কি হবে? দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক, এটা মাইনাস কিউ প্লাস কিউ। এই যে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক রেখা, এই লম্ব দ্বিখণ্ডক রেখার উপর বিভব। তো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো বসাও cos 90, cos 90 0। তো লম্ব দ্বিখণ্ডক রেখার উপর বিভব হবে 0। লম্ব দ্বিখণ্ডক রেখার উপর বিভব হবে 0। তাহলে জাস্ট এই একটা সূত্র মাথায় রাখলে সব কিছু হয়ে যাবে। একটা সূত্র মাথায় রাখবা, দেখবো সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। বলা হচ্ছে একটা দ্বিমেরুর অক্ষের উপর x দূরে ও লম্ব দ্বিখণ্ডকের উপর y দূরে প্রাবল্য সমান হলে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, প্রাবল্য সমান হলে x ও y এর মধ্যে সম্পর্ক, x এবং y এর মধ্যে সম্পর্ক কি? বলো। x এবং y এর মধ্যে সম্পর্ক। এটা দ্বিমেরু, এর অক্ষের উপর x দূরে আর লম্ব দ্বিখণ্ডকের উপর y দূরে। এই যে ধরো y দূরে, এই দুই বিন্দুতে প্রাবল্যটা সমান। তাহলে ধরো এটা E1 ধরলাম, এটা E2 ধরলাম। তো প্রাবল্যের সূত্র আমরা কি জানি? মেইন সূত্র কি জানি? 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এই পয়েন্টে E1 = E2, তাহলে E1 হচ্ছে 1/4πε0। এই পয়েন্টে p ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব x³। ঠিক আছে, p ডিভাইডেড বাই x³। আর এটা তো 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি বসাও, থিটা 0 ডিগ্রি বসালে 2। আর এই পয়েন্টে থিটা 90 ডিগ্রি বসাও, থিটা 90 ডিগ্রি কত দূরে? y দূরে। তাহলে 1/4πε0 p/y³ তো আগে লিখি। তো এই পয়েন্টে 90 ডিগ্রি cos 90 0, তাহলে এটা 1। 1/4πε কাটা p কাটা, তাহলে সম্পর্ক হচ্ছে 2y³ হবে x³। এটাই হচ্ছে সম্পর্ক, 2y³ = x³। এটা হচ্ছে সম্পর্ক। অথবা x = অপশনে এটাও থাকতে পারে 2⁻1/3 × y, এটাও থাকতে পারে অপশনে x =। বুঝা গেছে? ওকে। এবার সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুতে টর্ক কি প্রমাণ? টর্ক প্রযুক্ত হবে। ধরো একটা সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে তৈরি করা হয়েছে? এখানে একটা পজিটিভ চার্জের পাত রাখা আছে, আর এখানে একটা নেগেটিভ চার্জের পাত রাখা আছে। তাহলে মাঝখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিক থেকে কোন দিক হবে? মাইনাস থেকে প্লাসের দিকে হবে। ঠিক আছে নাকি? প্লাস থেকে মাইনাসের দিকে হবে। এটার সুষম তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। তড়িৎ বল রেখা দেখো, তড়িৎ বল রেখা মানে কি? পজিটিভ চার্জের উপর বল। এখানে প্লাস 1 কুলম্ব চার্জ ছেড়ে দাও তো, দেখো তো কোন দিকে যায়? কোন দিকে যায় বলো? এটা কি প্লাস না? তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে আর মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। তাহলে এই প্লাস চার্জটা দৌড় দিয়ে ওইদিকে চলে যাবে না? তাহলে তার গতিপথটা এইদিকে হবে না? তো এই যে এটাই হচ্ছে ডিরেকশন। বুঝা গেছে? এবার দেখো এখানে একটা তড়িৎ দ্বিমেরুকে আমি রাখলাম। এই যে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি আমি তড়িৎ প্রাবল্যের সাথে, এটা তড়িৎ প্রাবল্যের দিক কিন্তু এটা এর দিকের সাথে আমি থিটা কোণে রাখছি। এই যে থিটা কোণে রাখা হয়েছে। ধরো এটা -q আর এটা +q। দেখো
প্লাস প্লাসকে ঠেলবে, মাইনাস প্লাসকে টানবে, মাইনাস মাইনাসকে ঠেলবে, আর প্লাস মাইনাসকে টানবে। তাহলে বলো তো এই লাঠিটা, এই দ্বিমেরুটা কি হবে? এই দ্বিমেরুটা কি হবে? এভাবে এভাবে এই যে ঘুরে যাবে না? এই যে ঘুরে গেল। তাহলে ঘুরে গেল কেন? টর্ক প্রযুক্ত হইল তাই। ঘুরে গেল কেন? টর্ক প্রযুক্ত হইল তাই। এরকম মাইনাস থেকে প্লাসের দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ডিরেকশন, এই যেটা পি। তো পি আর ই এর মধ্যবর্তী কোণ কত? থিটা। দেখো থিটা কোণে ঘুরে যাবে, থিটা কোণে ঘুরে এইভাবে এসে ঠান্ডা হবে, এইভাবে ঘুরে যাবে, ঘুরে গিয়ে এখানে এসে থামবে। তাহলে কত কোণে ঘুরছে? থিটা কোণে। তো তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক, ঠিক আছে, এখন আমরা হিসাব দেখবো না আর। টর্ক হচ্ছে পিই সাইন থিটা, এটা হচ্ছে টর্কের মান। পিই সাইন থিটা, পি কি? দ্বিমেরু ভ্রামক, ই কি? তড়িৎ প্রাবল্য, থিটা কি? তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এটা হচ্ছে টর্কের মান নির্ণয়ের সূত্র। টর্ক ম্যাক্সিমাম হবে যখন থিটা হবে 90 ডিগ্রি, পিই, কারণ থিটা যখন 90 ডিগ্রি হবে তখন টর্ক হবে ম্যাক্সিমাম। ওকে, আর এটাকে যদি আমি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে টর্ক ইকুয়াল টু পি ক্রস ই, নট ই ক্রস পি। ঠিক আছে, পি ক্রস ই হবে, ই ক্রস পি কিন্তু হবে না। কেউ যদি টর্ক ইকুয়াল টু লেখে ই ক্রস পি তাহলে কিন্তু এটা ভুল, এটা কিন্তু ভুল। কেন? আচ্ছা, টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ না এফ ক্রস আর? আর ক্রস এফ, এফ ক্রস আর হয় না। তো সেরকম যে টর্ক ইকুয়াল টু এখানে পি ক্রস ই হবে, আর ক্রস ই ক্রস পি হবে না। এবার আসো দেখো, এটাকে যখন এই দ্বিমেরুর মধ্যে রেখে, চিন্তা করো, দ্বিমেরুর মধ্যে রেখে আমি ধরো ঘোরাবো, এভাবে আছে, এভাবে ঘোরাবো, ঘুরাইলে এই যে ঘুরাইতে গিয়ে আমার একটা কাজ করতে হবে, সেই কৃত কাজটা এর মধ্যে দ্বিমেরুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। তড়িৎ দ্বিমেরুটা আছে, তুমি এটাকে ধরো ঘুরাবা, এভাবে ঘুরাবা, তাহলে এইভাবে ঘুরাইতে তোমার কিন্তু কাজ করতে হবে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, তড়িৎ ক্ষেত্রের টর্কের বিপরীতে কাজ করতে হবে। সেই কৃত কাজটা এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। তাহলে সেই বিভব শক্তিটা কত? সেই বিভব শক্তি বা কৃতকাজ, এই কৃতকাজের সূত্রটা হবে ইউ ইকুয়াল টু বা ইপি ইকুয়াল টু পিই কস থেটা ইনিশিয়াল মাইনাস কস থেটা ফাইনাল, কস থেটা ইনিশিয়াল মাইনাস কস থেটা ফাইনাল। অনেক সময় না সাম্য অবস্থা বলে, সাম্য অবস্থা কোনটা বলো তো? এইভাবে ছেড়ে দিলে কিভাবে এসে থাকবে? এইভাবে ঘুরে এখানে এসে দাঁড়াবে না? এটাই হচ্ছে সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থায় ই আর পি এর মধ্যবর্তী কোণ কত? আমি একটু দেখাই তোমার। ধরো এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন এই, এটা হচ্ছে ই এর ডিরেকশন, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন। এবার এর মধ্যে এই যে চার্জটাকে এভাবে রাখছি আমরা, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। তাহলে মাইনাস থেকে এই যে এইদিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, এটা পি এর ডিরেকশন। তো পি আর ই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটাই সাম্য অবস্থা। সাম্য অবস্থায় মাথায় রাখবা, সাম্য অবস্থা মানে থেটা 0 ডিগ্রি, সাম্য অবস্থা মানে থেটা 0 ডিগ্রি। কেন এই সাম্য অবস্থায় রাখো? দেখো ঘুরবে না, এইভাবে ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ এই যে প্লাস প্লাসকে বিকর্ষণ, মাইনাস আকর্ষণ, মানে এদিকে টানতেছে, আবার প্লাস মাইনাসকে এদিকে টানতেছে। তো চিন্তা করো তো, এই কলমটাকে ধরে যদি আমি এরকম দুই দিকে টানি, এইদিকে এদিকে এদিকে টানি, এটা ঘুরবে? ঘুরবে এরকমভাবে। যখন এদিকে টানবো, এদিকে ঠেলবো, তখন তখন এইভাবে ঘুরে যাবে, তখন এইভাবে ঘুরে যাবে, তখন ঘুরে যাবে। কিন্তু এভাবে যদি টানি, হাজার টানলো, এভাবে টানতেছি, এভাবে টানতেছি দুই পাশে, তাহলে কি ঘুরবে? ঘুরবে না। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে তড়িৎ দ্বিমেরুর ব্যাপার স্যাপার গেল। ওকে, এবার আসো বিজ্ঞানী গাউসের সূত্র। দেখো গাউস নিয়ে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছুই নেই। ঠিক আছে, গাউসের সূত্রটা আমরা একটু দেখব। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ জিনিস, আমি সহজ করে বুঝাই দিব, যাতে যে কোনো টাইপের কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো, যে কোনো টাইপের কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। দেখো, তড়িৎ ফ্লাক্স নির্ণয় করার সূত্রটা আগে একটু দেখাই। তড়িৎ ফ্লাক্স কিভাবে বের করতে হয়? তড়িৎ ফ্লাক্স, মনে করো এটা একটা পজিটিভ চার্জের পাত রাখা আছে, আর এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জের পাত, নেগেটিভ চার্জের পাত। তাহলে তড়িৎ বল রেখা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে,
মাঝখানে আমি একটা ছোট্ট এরিয়া রাখলাম, ক্ষেত্র রাখলাম, এই যে ছোট্ট একটা ক্ষেত্র, এটা হচ্ছে এ। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল রেখা, এই যে এগুলো হচ্ছে তড়িৎ বল রেখার ডিরেকশন। এবার দেখো যে কটা তড়িৎ বল রেখা আছে তার মধ্যে কয়েকটা এই ক্ষেত্রটা, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা অতিক্রম করে বের হয়ে গেছে না, অতিক্রম করে বের হয়ে গেছে, দেখো অতিক্রম করে বের হয়ে গেছে। বল রেখা কয়টা? 1 2 3 4 5 6 7টা। কিন্তু তড়িৎ ফ্লাক্স কয়টা? ফ্লাক্স ফাই 1 2 3টা, কারণ এই তিনটা এই এ ক্ষেত্রফলের তলের মধ্য দিয়ে কাট করে বের হয়ে আসছে। কোন তলের মধ্য দিয়ে যতগুলো কাট করে বের হয়ে আসবে অবিলম্বভাবে অতিক্রমকারী তড়িৎ বল রেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স ফাইয়ের সূত্র হচ্ছে এ ই কস থিটা। সূত্র কি? এ ই কস থিটা, ফাই ইকুয়াল টু এ ই কস থিটা। ফাই স্কেলার রাশি, এ ভেক্টর ই ভেক্টর তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, তাহলে এ ডট ই। এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে থিটার পরিচয়। এই থিটাটা তলের সাথে তড়িৎ ক্ষেত্রের কোণ না, তলের লম্বের সাথে তড়িৎ ক্ষেত্রের কোণ। তড়িৎ প্রাবল্য দেখো, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ই এর ডিরেকশন, দেখছো? তলের লম্ব কোন দিকে? এই যে তল, এই তলের লম্ব এইদিকে না, তলের লম্ব, এই যে তলের লম্ব, এটা হচ্ছে এ। এ আর ই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আর কি। তাহলে এ হচ্ছে তলের লম্বের দিকে, তাহলে থিটা হচ্ছে তলের সাথে তড়িৎ ক্ষেত্রের কোণ না, তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে তড়িৎ ক্ষেত্রের কোণ, তলের লম্বের সাথে তড়িৎ ক্ষেত্রের কোণ। এ কি? এ হচ্ছে ক্ষেত্রফল, এই যে তলটা, এই তলের ক্ষেত্রফল। কিন্তু তলের ক্ষেত্রফলের ডিরেকশন হবে এই যে তলের লম্বের দিকে হবে ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন, বুঝা গেছে? এ হচ্ছে তলের ক্ষেত্রফল, এ তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এইবার আসো গাউসের সূত্র পড়ার জন্য আমরা মোটামুটি রেডি, ঠিক আছে? ধরো এটা কি গাউসের সূত্র পড়ছি? না, এটা তড়িৎ ফ্লাক্স জানছি। এবার আসো গাউসের সূত্র পড়ব। গাউসের সূত্র দেখো, এটা একটা চার্জ আছে, একটা বিন্দু চার্জ, ধরো প্লাস কিউ চার্জ। এই চার্জ থেকে তড়িৎ বল রেখা নির্গত হবে না? হবে কিনা? আসো আমরা আঁকি। 1 2 3 4 5 6 7 8, কি আঁকলাম? তড়িৎ বল রেখা। কয়টা আঁকলাম? 8টা। তো বলা হচ্ছে কোনো চার্জ থেকে নির্গত মোট তড়িৎ বল রেখা হবে, কোনো চার্জকে যদি আমি একটা আবদ্ধ তল দিয়ে আটকাই ফেলি, দেখো একটা আবদ্ধ তল দিয়ে আটকাই ফেলি, ঠিক আছে? এটা একটা আবদ্ধ তল, কিন্তু আবদ্ধ তল দিয়ে আটকাই ফেলছি। তাহলে এই আবদ্ধ তল দিয়ে নির্গত ফ্লাক্স হবে, এই তল থেকে নির্গত ফ্লাক্স, যেমন আমরা এখানে গুনলে পাবো 8টা, 1 2 3 4 5 6 7 8। দেখো এটা মনে করো একটা চার্জকে তুমি একটা বস্তা বা পলিথিন দিয়ে ঘিরে রাখছো, তাহলে এখান থেকে এই মনে করো যে ফুড়ে বের হয়ে আসতেছে বল রেখা। তাহলে এই যে পলিথিন দিয়ে বা বস্তা দিয়ে ঘিরে রাখছো, এই বস্তা ভেদ করে কয়টা বল রেখা বের হয়ে আসতেছে? গুনো তো, কয়টা? 8টা। কিন্তু আসলে তো এখানে 8টা নাই, আমি 8টা আঁকছি, কিন্তু মোট বল রেখা কত হবে? গাউস আমাদের বলতেছে যে কোনো আবদ্ধ তল হতে নির্গত টোটাল ফ্লাক্স হবে, টোটাল ফ্লাক্স। এই টোটাল ফ্লাক্স বের করার কি উপায়? বের করার উপায় হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ওই যে একটু আগে এ ই কস থিটা না, তাহলে ক্ষুদ্র ডি এ ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল, তার জন্য নিয়ে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ই ডি এ কস থিটা, একে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে। মানে এই যে তলটা, এই তলটা যেন আবদ্ধ তল ছাড়া না হয়। মানে ধরো এখানে একটু ছিদ্র করা আছে, তাহলে তো ভাই হবে না, এখান থেকে তো কিছু বল রেখা পালাই যাবে, ওই বল রেখা পালাইতে দেওয়া যাবে না, সব আসলে এই তল ভেদ করেই বের হইতে হবে। তাহলে তল ভেদ করে বের হইতে হবে, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল, এটা ইন্টিগ্রেশনের ক্লোজ ইন্টিগ্রাল বোঝানোর জন্য এটা লেখা হয়েছে।
এটা হবে আবদ্ধ চার্জের মানের। তুমি বলো আবদ্ধ চার্জ কত? আবদ্ধ চার্জ কত দেখে বলো, আবদ্ধ চার্জ কত? কিউ, এস, আবদ্ধ চার্জ কিউ। তাহলে আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ, এই হচ্ছে গাউসের সূত্র। 1/ε0 গুণ। আমি আবার বলতেছি, মেইন জিনিস হচ্ছে এইটা, এটুকু তোমার দরকারই নেই, এটুকু ভুলে যাও, দরকারই নেই। কোনো চার্জ হতে নির্গত ফ্লাক্স হবে, ওই চার্জকে তুমি একটা তল দিয়ে আবদ্ধ করবা, যে কোনো তল, যে কোনো ধরনের তল দিয়ে আবদ্ধ করে ফেলবা, আবদ্ধ তল হতে নির্গত মোট ফ্লাক্স হবে ওই তল দ্বারা আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? তাহলে দেখি কেমন বুঝলা। ধরো এখানে একটা চার্জ আছে, প্লাস কিউ চার্জ, ঠিক আছে? এই প্লাস কিউ চার্জকে এরকম একটা আঁকা বাঁকা তল দিয়ে ঘেরা হয়েছে, আর এটাকে একটা গোলক তল দিয়ে ঘেরা হয়েছে। এবার এটাকে আরো একটা গোলক তল দিয়ে ঘেরা হয়েছে, তিনটা তল আছে এখানে, তিনটা তল। বলো তো কোন তল দিয়ে নির্গত ফ্লাক্স বেশি? বলো কোন তল দিয়ে নির্গত ফ্লাক্স বেশি, দেখি কে বলতে পারে। প্রথম তল দিয়ে নির্গত ফ্লাক্স বেশি। আচ্ছা গুণ তো, নির্গত ফ্লাক্স হচ্ছে বল রেখা গুণবা, নির্গত ফ্লাক্স মানে কি? বল রেখা গুণবা। আসো, এই যে প্রথম তল দিয়ে ফুড়ে বের হইলো, হয়েছে প্রথম তল দিয়ে, সেটাই তো দ্বিতীয় তল দিয়ে, সেটাই তো 3 নম্বর তল দিয়ে ফুড়ে বের হয়েছে, হয়েছে কিনা দেখো। আবার বল রেখা বের হইলো, বের হইলো, বের হয়েছে, হয়েছে কিনা? বল রেখা বের হইলো, এটা দিয়ে বের হইলো, এটা দিয়ে বের হইলো, ফুড়ে বের হলো না? বল রেখা ফুড়ে বের হলো না? তিনটা তল দিয়ে ফুড়ে বের হলো না? তাহলে এবার গণো তো, প্রথম তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? আমি যে চিত্র আঁকছি সেই চিত্র অনুযায়ী গণো, গণো। 1 2 3 4 5 6 7 8টা। দ্বিতীয় তল দিয়ে, দ্বিতীয় তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? 8টা। এই তলটা দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? 8টা। সকল তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? 8টা। বলো বুঝছো না বুঝো নাই? তাই না? তাহলে কেন কম বেশি বললা? দেখো গাউস তো তাই বলতেছে, এই যে সাদা যে আঁকা বাঁকা তলটা, এই তলের মধ্যে আবদ্ধ চার্জ কত? কিউ। তাহলে এই তল দিয়ে নির্গত ফ্লাক্স হবে, নির্গত ফ্লাক্স হবে আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ। হ্যাঁ, আবার এই তল দিয়ে নির্গত ফ্লাক্স হবে, এই তল দিয়ে আবদ্ধ চার্জ কত? কিউ। তাহলে ফ্লাক্স হবে Q/ε0 গুণ রে ভাই। আবার এই তল দিয়ে নির্গত ফ্লাক্স হবে ফাই ইকুয়াল টু Q/ε0, তো সবই সেম না? এটাই গাউসের সূত্র বোঝা। তুমি যদি এই জিনিসটা বোঝো তাহলে গাউসের সূত্র বুঝবা। কোন তলের উপর, সেই তলের উপর ফ্লাক্স ডিপেন্ড করে না রে ভাই, সেই তলের মধ্যে কে আছে, মধ্যে কে আছে তার উপর ফ্লাক্সটা ডিপেন্ড করে। একটা চার্জকে নিয়ে তুমি গোলকের মধ্যে রাখো, একটা ঘনকের মধ্যে রাখো, একটা কোণকের মধ্যে রাখো, একটা সিলিন্ডারের মধ্যে রাখো, একটা আঁকা বাঁকা তলের মধ্যে রাখো, মোট নির্গত ফ্লাক্স ওই চার্জ থেকে, সেটা ওই চার্জের মানের 1/ε0 গুণ। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা মাথায় রাখবা। এই তো গাউসের সূত্র। গাউসের সূত্র মানে বইয়ে ভাই, গাউসের সূত্র আরো অনেক কিছু জটিল টটিল, কিছুই জটিল না। এইটুকু বুঝলে গাউসের সূত্র বুঝে গেছো। তুমি এইটুকু বুঝতে পারলে গাউসের সূত্র বুঝে গেছো। ওকে, গুড। তাহলে এবার চলো আমরা কয়েকটা প্রবলেম দেখি। তো প্রথমে আসো ফ্লাক্সের একটা প্রবলেম দেখব। বলা হচ্ছে কোন স্থানে তড়িৎ প্রাবল্য, কোন স্থানে তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু 3I প্লাস 2J মাইনাস K এত নিউটন পার কুলম। ওই স্থানে XZ তলে স্থাপিত, XZ তলে স্থাপিত 2 × 3 মিটার স্কয়ার ক্ষেত্রের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স, ক্ষেত্রের মধ্য দিয়ে
নির্গত ফ্লাক্স কত? করো। নির্গত ফ্লাক্স দেখো কি বলছে, এক্স, এটা ওয়াই, এটা জেড। কোন স্থানে প্রাবল্যটাকে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, গুড, ভালো কথা। ওই স্থানে এক্স জেড তলে স্থাপিত 3 দুগুণে 6 মিটার স্কয়ার, কোন তলে? এক্স জেড তলে, এই যে এক্স জেড তলে স্থাপিত ক্ষেত্রফল, বুঝলা? এটা এই ক্ষেত্রফলের মান কত? 3 দুগুণে 6, 6 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মান। আচ্ছা, এইটা ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে না, তাহলে কত সহজ হইতো যদি এ ডট ই করে ফেলতে পারতাম, ডট গুণ ই ভেক্টর ফরম্যাটে আছে, এটাকে যদি কোনোভাবে ভেক্টর ফরম্যাট বানানো চায় তাহলেই কিন্তু কাজ হয়ে গেছে। তো অনেকে এটাকে ভেক্টর ফরম্যাট বানাবে কিভাবে? 2 3, যে ভাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখেন দৈর্ঘ্য 2, প্রস্থ এটা 3, তাহলে 2x অক্ষে ক্ষেত্রফল ভেক্টর দেখো এ, 2 কোণ অক্ষে x অক্ষে তাহলে 2i ক্যাপ, আর 3 কোণ অক্ষে z অক্ষে তাহলে +3k ক্যাপ মিটার স্কয়ার। বলো বুঝছো কিনা? ভেক্টর হয়েছে কিনা? ভেক্টর হয়েছে কিনা বলো? 2 গুণ 3 তাহলে 2i ক্যাপ 3k ক্যাপ, ভেক্টর হয়েছে? না, ভেক্টর হয়নি। এই এটা কি সরণ ভেক্টর? এটা তো সরণ ভেক্টর বানাই ফেলছো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ 3k ক্যাপ, এটা তো ক্ষেত্রফল ভেক্টর রে ভাই। বলো ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে? তোমাকে যে বারবার বারবার চিৎকার করে বললাম, ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন কোন দিকে? তলের লম্বের দিকে। এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, তার লম্ব দিক কোনটা? তার লম্ব দিক, তলের লম্ব কোনটা? ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে ক্ষেত্রফল ভেক্টর তার মান হচ্ছে 6, আর দিক লম্ব দিক, তলের লম্ব দিক মানে ওয়াই অক্ষ, জে ক্যাপ মিটার স্কয়ার, বুঝলা? এটা সঠিক, বুঝছো? এই হচ্ছে কাহিনী। তলের লম্ব দিক, তাহলে ক্ষেত্রফল ভেক্টরের মান 3 দুগুণে 6, আর তলের লম্ব দিক ওয়াই অক্ষের দিক, তো ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ। এইবার দুটো ভেক্টর ফরম্যাটে চলে গেছে, এইবার ডট গুণ করো, আসো এ এর সাথে এটাকে ডট গুণ। তাহলে এটা জে আছে 3i ক্যাপ 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এর সাথে এর ডট গুণ করবা, ও সরি এটা তো 6j ক্যাপ, এর সাথে ডট গুণ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে ডট গুণ করলে আই তো নাই, 0, জে আছে 3 দুগুণে 6, সরি 6 দুগুণে 12 আর মাইনাস 0, তাহলে 12 এত একক কি? একক হচ্ছে প্রাবল্য নিউটন পার কুলম, আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার, নিউটন পার কুলম মিটার স্কয়ার। 12, অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে? সিক্স কিভাবে? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল 2 গুণ 3, 2 গুণ 3 করো তো কত হয়? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 গুণ 6, 2 গুণ 3 মিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফল কত হয়? ওকে, ঠিক আছে। এবার বলা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ক্ষেত্রকে, একটি বৃত্তাকার ক্ষেত্রকে 4 নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্রের সাথে, তড়িৎ ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা হলো, কোণে রাখা হলো। তলের মধ্য দিয়ে নির্গত মোট ফ্লাক্স, তলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত? বলো তো, পারাটারা যাবে কিনা? তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স, বলো পারা যাবে কিনা?
এই ম্যাথটা দেওয়া জাস্ট কোনটা তোমাকে বোঝানোর জন্য। বলো তো কোন কত ধরতে হবে, কোনটা কত ধরতে হবে বলো, কোনটা 30 ডিগ্রি 90 ডিগ্রি? পড়ো, তড়িৎ ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ তলের লম্বের সাথে কোণ হচ্ছে 60 ডিগ্রি। দেখো এই যে তলটা, ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র ই, এই যে প্রাবল্য ই, বুঝছো? এবার ই এর সাথে ডট 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 ডট, এই যে কোণটা, এটা 30 ডিগ্রি। এই যে তলটাকে এভাবে রাখছি, এই যে তড়িৎ ক্ষেত্রের সাথে তলটাকে এভাবে রাখছি 30 ডিগ্রি। তাহলে তলের লম্ব কোন দিকে? তলের লম্ব এইদিকে না, এই না তলের লম্ব? তাহলে তলের লম্ব এই ভেক্টর, তার সাথে ই ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখেই বলো 60 ডিগ্রি, বুঝছো? তাহলে তলের সাথে 30 বললে তলের লম্বের সাথে 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার ফ্লাক্স ফাই ইকুয়াল টু এ ই কস থিটা। তাহলে এ এর মান পাই আর স্কোয়ার, 2 সেন্টিমিটার 0.02 আর স্কোয়ার, ই এর মান 4, আর কস থিটা কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি হাফ, কস 60 ডিগ্রি হাফ, তাহলে 0.02 তার স্কোয়ার মানে 2 ইন্টু, এটা 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার স্কোয়ার পাই কস 60 হাফ 2, তাহলে 2 দুগুণে 4, এটা হচ্ছে 4 গুণ 10 টু দি পাওয়ার -4 পাই ইন্টু 2, 4 দুগুণে 8, 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -4, এত নিউটন পার কুলম মিটার স্কোয়ার। শেষ, ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার বুঝো নাই, চিত্র বুঝো নাই? এই দেখো তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্রের সাথে তলকে 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে, এই যে তড়িৎ ক্ষেত্রের সাথে তলকে 30 ডিগ্রি কোণ, এই যে তল, এই এইভাবে রাখা হয়েছে, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে তলের লম্ব, তলের লম্ব, 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 এই যে তলের লম্ব, এই তার সাথে ই এর কোণ কত দেখে বলো, কত? 60 ডিগ্রি। আমাদের পরিচয় কি ছিল? থিটা ইকুয়াল টু এ ই কস থিটা। থিটার পরিচয় কি ছিল? তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে তড়িৎ ক্ষেত্র ই এর কোণ, তড়িৎ ক্ষেত্র ই এর কোণ। আমাকে বলছে তলটাকে তড়িৎ ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখছি, তাহলে তলের লম্বের সাথে কত? 60 ডিগ্রি, 90 মাইনাস, কিভাবে পাইছি 60 ডিগ্রি? এই টোটাল কোণটা 90, তা থেকে 30 বাদ দিলাম, তাহলে কত হলো? 60। ওকে, ডান, গুড। একটি ঘনকের মধ্যে আবদ্ধ চার্জ, আবদ্ধ চার্জ কিউ, একটি ঘনকের মধ্যে আবদ্ধ চার্জ কিউ, তাহলে দুটো কোশ্চেন। এক, ঘনকের তল হতে নির্গত মোট ফ্লাক্স, ঘনকের তল হতে নির্গত মোট ফ্লাক্স কত? আর 2 নম্বর হচ্ছে ঘনকের প্রতি তল হতে নির্গত ফ্লাক্স, প্রতি তল হতে নির্গত ফ্লাক্স কত? নাও দেখি, এটা নিজেরা করো তো দেখি, নাও করো, এটা নিজেরা করো। বলো।
দাদা 15 মিনিট ব্রেক দেন। ব্রেক লাগবে না, এই যে এখনই শেষ করে দিব, শেষ, প্রায় ক্লাস শেষ। একটা ঘনক তার মধ্যে চার্জ রাখা হয়েছে, এই যে ঘনকের মধ্যে চার্জ রাখা হয়েছে। বলো, এটা যদি না পারো ধরে মাইর দিব। মোট ফ্লাক্স কত বলো? এই ঘনকের তল হতে নির্গত মোট ফ্লাক্স, এইভাবে ফ্লাক্স নির্গত হচ্ছে সকল তল দিয়ে ফ্লাক্স নির্গত হচ্ছে। বলো মোট ফ্লাক্স কত? মোট ফ্লাক্স এক। মোট, ভাই কোন তল দিয়ে তাকে আবদ্ধ করে রাখছো এর উপর মোট ফ্লাক্স ডিপেন্ড করে। চার্জ একটা থাকলেই তা থেকে নির্গত মোট বল রেখা, মোট ফ্লাক্স। তাহলে মোট ফ্লাক্স হবে কিউ ডিভাইডেড বাই এপসিলন নট, শেষ। ঠিক আছে। আর 2 নম্বর, প্রতি তল হতে নির্গত ফ্লাক্স কত বলো? ঘনকের তল কয়টা? 6টা তল। ধরো তুমি যে ঘরে আছো সেই ঘরের তল দেখাও তো, ছাদ, মেঝে, ডান পাশ, বাম পাশ, সামনে, পিছনে, তল কয়টা? 6টা। তাহলে প্রতি তল হতে নির্গত ফ্লাক্স, টোটাল ফ্লাক্সের 6 ভাগের 1 ভাগ। টোটাল ফ্লাক্সের 6 ভাগের 1 ভাগ। কি পারা যাবে? নাও। আর লাস্ট একটা কোশ্চেন, খুবই সহজ। অর্ধগোলকের তল হতে নির্গত ফ্লাক্স কত? দেখো বলতেছে এখানে একটা চার্জ রাখা আছে। কোথায় চার্জটা রাখা আছে শোনো। এই চার্জটা একটা অর্ধগোলক দিয়ে ঢেকে রাখা আছে, এভাবে ঢেকে রাখা আছে। বুঝাই, এই যে চার্জটাকে একটা অর্ধগোলক দিয়ে এভাবে ঢেকে রাখা আছে। তাহলে অর্ধগোলকের তল হতে নির্গত ফ্লাক্স কত? ঠিক আছে, কিউ এর মান হচ্ছে 8.854 এত কুলম। কিউ এর মান হচ্ছে 8.854 এত কুলম। তাহলে অর্ধগোলক দিয়ে নির্গত ফ্লাক্স বলো, এবার কি হবে? কিউ এর কি হবে? টোটাল ফ্লাক্সের কয় ভাগের 1 ভাগ বলো? 2 ভাগের 1 ভাগ। বুঝছো? টোটাল ফ্লাক্সের 2 ভাগের 1 ভাগ। বলো বুঝলা কিনা? আচ্ছা, পুরো যদি গোলক থাকতো, ধরো পুরো গোলক আছে, তাহলে পুরো যদি গোলক থাকতো তাহলে নির্গত ফ্লাক্স কি হইতো? ধরো পুরো গোলক, তাহলে তখন নির্গত ফ্লাক্স হইতো মোট ফ্লাক্স কিউ ডিভাইডেড বাই এপসিলন নট। এবার অর্ধেকটুকু বাদ দিয়ে দাও, অর্ধেকটুকু নাই। তাহলে অর্ধেকটুকু না থাকলে এই অর্ধগোলক দিয়ে নির্গত ফ্লাক্স হবে কিউ ডিভাইডেড বাই এপসিলন নটের 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, কিউ এর মান 8.854 ডিভাইডেড বাই 2 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। এপসিলন নটের মান বসালাম। এটা কাটা, এটা কাটা। এবার এটা জাস্ট উল্টাই দিবা। তাহলে উপরে 0.5 তো 2 ইন্টু 10⁻12 এত নিউটন পার কুলম মিটার স্কয়ার, শেষ। বলো বোঝা গেছে কিনা? ও সরি, এটা তো 0.5, হ্যাঁ সরি, 0.5 ইন্টু 10⁻12। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন ধারক পড়বো আর কোশ্চেন ব্যাংক সলভ করবো। টাটা।